কাউকে সে টেনে নিয়ে যাবে, কারণ সে এখনো প্রেতজনিতেই আছে, সে মুক্তি পায়নি। তার হাজবেন্ডের মৃত্যুটা কিন্তু স্বাভাবিক নয়। আচ্ছা, মানে ওনার যে যতটা আয়ু থাকাকালীনই উনি কিন্তু মারা গেছে। এই শোল মাছটা যখন বলি পড়বে ওর গায়ে জ্বালা পোড়া হবে, ওর মনে হবে যেন ওকেই মারা হচ্ছে। একদম। বাবা গো মা গো বলে ঘুম থেকে বেরিয়ে উঠোনে ছুটে ফেন্ট হয়ে গেল। ঘরের সামনে কাউর কাটা মুন্ডু পড়ে আছে, কি বলছো? পা পড়ে আছে। একটা জলজান্ত ছেলে মায়ের কোল থেকে চলে যাওয়া কতটা প্যাথেটিক হতে পারে বলে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। আর কৌস্তবের আড্ডাতে আজকে একটা সাংঘাতিক ঘটনা আপনাদের জন্য ওয়েট করছে। আজকে প্রিয়াঙ্কা রয়েছে আমাদের সাথে এই হরর পডকাস্টে। কিছু ঘটনা এমন থাকে যা শুনলে শিহরণ খেলে যায়। আজকের এই ঘটনাগুলো ঠিক তেমনই। আজকে এমন কিছু ডার্ক সিক্রেটস আপনাদের জন্য অপেক্ষা করছে যা আপনাদেরকে অন্য একটা জগতে নিয়ে যাবে। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরা 2 লক্ষ সাবস্ক্রাইবারের একটি পরিবার এখন। এই উপলক্ষে আমরা কিন্তু আমাদের স্পটিফাই চ্যানেল লঞ্চ করেছি, যেখানে ইউটিউবের থেকে কম অ্যাডসে আপনারা একটি পডকাস্ট শুনতে পারবেন। ইউটিউবে যে অ্যাডসের ব্যাপারটা থাকে সেটা আমাদের কন্ট্রোলে অনেক সময়ই থাকে না। স্পটিফাইতে অ্যাডস অনেক কম এবং লিসনিং এক্সপিরিয়েন্স আরও বেটার হতে পারে আপনাদের। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ডেফিনেটলি ফলো করুন। এবং ওখানে কিছু স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট থাকবে যেটা শুধুমাত্র স্পটিফাইতেই আপলোড হবে। তাহলে চলুন আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্টে। কিন্তু তার আগে এটাও জানিয়ে রাখি, আপনারাও যদি আপনাদের ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যে নাম্বারটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্ট। হ্যালো প্রিয়াঙ্কা, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। সবার আগে বলো, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। সো রিসেন্টলি কিউরিও ফাইটে তোমার সাথে একটা কল রেকর্ডিং আমরা করি, হ্যাঁ। ঘোষলি কল রেকর্ডিং। সেখানে মারাত্মক কিছু ঘটনার উল্লেখ তুমি করেছো, কিন্তু আজকে সব থেকে প্যাথেটিক একটা ঘটনা তুমি কৌস্তবের আড্ডাতে শেয়ার করতে চলেছো। আজকে 11 তারিখ জুন মাসের, যেই দিন আমরা এই শ্যুটটা করছি। কি ঘটেছিল প্রিয়াঙ্কা, একদম শুরু থেকে আমি জানতে চাই তোমার থেকে, কি হয়েছিল তোমাদের সাথে? প্রথম কথা, আমি তোমার আর তোমার অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে এটা আমার একদম নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা। তাই হচ্ছে কিছু যদি আমার ভুল হয়ে থাকে তো আমাকে যেন সেটা এক্সকিউজ করা হয়। পুরোটাই তো গল্পের মতো করে বলা যায় না। তো এটা ঘটনাটা হয় কি, যে আমার বাবার মৃত্যুটা আমরা প্রথমে ভেবেছিলাম যে নর্মাল শরীর খারাপ থেকে বাবা মারা যায়, কিন্তু তারপর আস্তে আস্তে কিছু ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমার বাবার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। ঠিক আছে, তো হচ্ছে 2017 সালে আমার বাবা মারা যায় এপ্রিল মাসে, কিন্তু এটা স্টার্ট হয় 2016 থেকে। 16 ঠিক নভেম্বর ডিসেম্বরের দিকে আমার বাবার খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, এবং সেই অ্যাক্সিডেন্টে আমার বাবার কলার বোন এবং বাঁ পাটা ভেঙে যায়। বাবা এবার বেড রিডেন হয়ে গেলেন এটা কিছুদিনের জন্য। 2016, তাই তো? 2016-তে। তারপর থেকে আমাদের বিজনেস আছে, ট্রান্সপোর্টের বিজনেস আমার বাবার ছিল বাপের বাড়িতে আর কি। তারপরে যখন বেড রিডেন হয়ে গেল তখন হচ্ছে তারপর থেকে আমাদের বিজনেসে একটু লস দেখা যায়। আর লসটা বাড়তে বাড়তে, মানে অলরেডি আমরা তখন 2017-তে এন্টার করে গেছি, লসটা বাড়তে বাড়তে এতটাই লস হয়ে যায় চারিদিক থেকেই, বাবার তখন সব জায়গা থেকে লস হতে স্টার্ট হয়। তো তারপর হচ্ছে এই লসটা বাবা নিতে পারেনি, বাবার শরীরটা আরও ডিটোরেট করতে থাকে। এর থেকে আমরা জানতে পারি ঠিক হোলির দিনকে আমরা জানতে পারি বাবার জন্ডিস ধরা পড়ে। বিলিরুবিন অনেকটাই হাই। ওখানকার লোকাল ডক্টররা বলে কি যে একটা হসপিটালে ওনাকে অ্যাডমিট করতে হবে, ওনাকে বাড়িতে রাখা যাবে না। তো ওইখানে আমরা সব থেকে বড় যে হসপিটালটা আছে গ্যাস্ট্রোর আন্ডারে ভর্তি করি। বাট ওখানেও বলে ওরা ধরতেই পারে না যে কি থেকে জন্ডিসটা হাই হয়ে যাচ্ছে, মানে বাবার বিলিরুবিন কি থেকে হাই হচ্ছে। তো তখন ওরা বলে যে আপনারা এক কাজ করুন, এনাকে বাইরে নিয়ে যান, ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে নিয়ে যান। তো তখন আমরা ডিসাইড করি, বাড়ির লোকের সাথে আলোচনা করি। তো ওরা বলে যে ঠিক আছে, বাড়ির লোক বলে যে সাজেশন দেয় আমাদেরকে হায়দ্রাবাদ নিয়ে যাওয়ার।
এশিয়ান ইনস্টিটিউট, যেটা সবথেকে বড় গ্যাস্ট্রোর। তো ওইখানে আমরা নিয়ে যাওয়ার পর ওইখানেও অ্যাজ সাচ কিছু রেজাল্ট আমরা দেখতে পাই না। প্রথমে তো ওরা ওই টেস্ট করতেই থাকে, কিন্তু ওরাও ডিটেক্ট করে উঠতে পারে না যে কেন বিলিরুবিনটা এত হাই। তুমি বিশ্বাস করবে না, আমার নিজের চোখে বোধহয় আমি কাউকে এতটা এরকম মানে দেখিনি। আমার বাবা যেদিনকে মারা যায় সেদিনকে বাবার বিলিরুবিন ছিল 60। অস্বাভাবিক রকমের বেশি। অস্বাভাবিক। মানে আমার বাবা যদি বেডটাও হাতটা তুলছিল, বেডের চাদরটা হলুদ হয়ে যাচ্ছিল, পিতবর্ণ। এতটাই। তখন আমরা যখন এপ্রিল মাসে যাই, এইগুলো করতে করতে তো মার্চে হোলি গেছে। তারপরে এখানে ওয়েস্ট বেঙ্গলেতে ট্রিটমেন্ট হলো না। আমরা হায়দ্রাবাদ যখন যাই করতে করতে সেটা হচ্ছে এপ্রিল হয়ে গেছিল, কোন সাল? 2017। তখন হসপিটালে 15 দিন থাকে বাবা। তারপরে 28শে এপ্রিল আমার বাবা ভেন্টিলেশনে যায়। 27শে এপ্রিল, 28শে এপ্রিল সকালবেলা 9টার সময় আমাদেরকে খবর দেওয়া হয়। ডক্টর বলে যে আমরা পেশেন্টকে আর সারভাইভ করতে পারলাম না। তো তখন তারপরে আমরা হায়দ্রাবাদ থেকে আসি। এবার আমরা এটা চিন্তা করেছিলাম হয়তো মানে বাবার মাল্টিপল অর্গান ফেলিয়ার্স হয়ে গেছিলো। আমরা চিন্তা করি যে হয়তো ভিতরে কিছু হয়েছিল, সেটা আমরা ধরতে পারিনি, সেটাই হয়তো বেড়ে গেছে। কিন্তু এরপরে কিছু ঘটনা স্টার্ট হওয়া। আমি তো শ্বশুরবাড়িতে থাকি আসানসোলে, প্রপার আসানসোলে। আর আমার মা থাকে আসানসোল থেকে একটু দূরে, মানে আমার বাবার বাড়িটা আসানসোল থেকে একটু দূরে, কুলটি বলে একটা জায়গা আছে ওখানে। তো এবার বাড়িতে মা একা। মা আমাকে হঠাৎ করে বলতে শুরু করলো কি, এটা আমি বাবা মারা যাওয়ার পরে বলছি। আর তার মাঝখানে একটা কথা বলে দিই, বাবার যখন কাজ হয় তখন আমার সাথে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। মেয়েদের তো 4 দিনে কাজ করতে হয়। তখন হচ্ছে আমি যখন কাজে বসি, তখন হচ্ছে আমি দেখছি যে ওই যখন আমরা পিণ্ড দান করছি আর কি বাবার উদ্দেশ্যে, আমি চোখটা বন্ধ করে যখন আমাকে পুরোহিত মশাই বললেন, মানে ঠাকুরমশাই যিনি কাজ করাচ্ছিলেন, উনি যখন বললেন যে চোখ বন্ধ করে এবার তোমার বাবার প্রতিচ্ছবিটা তুমি চিন্তা করো, আর সেটা চিন্তা করে তুমি তাকে খেতে দিচ্ছ, সেটা তুমি চিন্তা করো। মানে উনি একটু সহজ ভাষায় আর কি আমাকে বললেন ব্যাপারটা। তো যখন বিশ্বাস করবে না, ফার্স্ট অফ অল যখন আমি কাজে বসি আর ওইটা যখন আমি প্রসিজিওরটা সব করছি, যখন আমি পিণ্ড দান করছি বাবার উদ্দেশ্যে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার সামনে একটা সুপুরি গাছ ছিল। ওই গাছে থেকে মনে হলো একটা পাখি, মানে কাক বসেছিল, কিন্তু সত্যিকারে বসেছিল। আর ওই কাকটা ঝুপ করে নামলো ওখান থেকে, ওটা পিণ্ডটা তুললো মুখে করে নিয়ে আবার গিয়ে ওই গাছে বসে গেল। আর যেই এই প্রসিডিওরটা ওই কাকটা যেই এটা করেছে, সেই হচ্ছে আমার পাশে কিছু ওই থালা, মানে কাগজের থালা ফালা রাখা ছিল, ওইগুলো জাস্ট একটু ঝড়ের মতো উঠে আবার থপ করে পড়ে গেল। আচ্ছা আচ্ছা। হাওয়াতে একটু ঘূর্ণির মতো ঘুরলো, দিয়ে ধপ করে পড়ে গেল। আর আমি ওটা পার্সোনালি ফিল করেছিলাম কি, যে আমাকে বাবা হয়তো এটা বলছেন যে আমি অনেকদিন কিছু খাইনি। হ্যাঁ, আমাকে অনেকদিন কিছু খাইনি, আমি এটাই ফার্স্ট আমি খেলাম এতদিন পর। আর এটা কিন্তু সত্যি হয়েছিল, কারণ আমার বাবার যেহেতু লিভারটাই পুরোটাই ড্যামেজ হয়ে গেছিলো, মাল্টিপল অর্গান ফেলিয়ারের দিকে যাচ্ছিল। তো ওরা হচ্ছে পুরোপুরি লিকুইড ফুডের উপরেই রেখেছিল বাবাকে, মানে সলিড কিছু দেওয়া হতো না। এরপর হচ্ছে আমি তো চলে আসি বাড়ি, আমার শ্বশুরবাড়ি চলে আসি, আমার মা একা আছে। আর মাকে পরে মা পুরোহিত ডাকে। আমাদের দেখবে অনেক সময় ওই যে মারা যাওয়ার টাইমটা ধরে আমাদের দেখা হয় যে সেই দোষ পেয়েছে কিনা। তো হচ্ছে আমার বাবা ত্রিপদ দোষ পায়। আর এটা অনেকেই জেনে থাকবে যে ত্রিপদ বা চতুর্পদ দোষ যদি পায়, তো ওটা নেগলিজেন্সি করলে হয় না, ওটাকে কাটাতে হয়। এবার আমার মা তো এইগুলো নিয়ে খুব ইনভলভ হয়ে গেছে, যে বাবা চলে যাওয়ার পর তার এমনিতেও সত্যি কোনো কাজ নেই, সারাক্ষণ ওই বাবার কথাই চিন্তা করতো। প্লাস হচ্ছে এইগুলো ওই পুরোহিত মশাইয়ের সাথে আলোচনা করছে যে কি করা যাবে। তো বলে পরে একটা
পুজো করে, মানে পুজো মানে কি, এটা ভালো রকম বেশ একটা পুজো, মানে শোল মাছ নিয়ে এসে ওটাকে আহ, বলি দিয়ে এটা কাটান করতে হবে, নালে পরিবারের উপর একটা এফেক্ট পড়তে পারে। মানে মানে ওদের বক্তব্য যে উইদিন 6 মান্থ হচ্ছে পরিবারের কাউকে সে টেনে নিয়ে যাবে, কারণ সে এখনো প্রেতজনিতেই আছে, সে মুক্তি পায়নি। তখন মা আমাদেরকে বলে এটা, যে এটা কাজটা করতে হবে। তো আমাদের ওই একটার পর একটা হয়ে যায় না, মানুষ ব্যস্ততার জন্য আর করতে পারে না, করা হয়ে উঠছিল না। তো এর মাঝখানে স্টার্ট হয় কি, আমার মায়ের মধ্যে কিছু অ্যাবনর্মালিটিস আমরা শো করি, দেখতে পাই। যেটা হচ্ছে, আমি যখনই বাড়িতে যেতাম, আমি দেখতাম কি আমার বাবার ফটোটাকে নিয়ে মা পাশে নিয়ে শুচ্ছে, ঠিক আছে? মৃত মানুষটার ফটোটা পাশে নিয়ে হ্যাঁ, শুচ্ছেন? আর তাকে যথারীতি মানে হচ্ছে এসি চললে তাকে কম্বল দিচ্ছে গায়ে, ওই ফটোটাকে। হুম হুম হুম। বাবা যেখানে শুতো সেখানে ওই ফটোটাকে রেখে মা পাশে শুচ্ছে, কম্বল চাপা দিচ্ছে। দুপুরবেলায় লাঞ্চ বানাচ্ছে, দুজনের খাবার বাড়ছে। বাবারও যেমন বাবাকে গুছিয়ে খেতে দিত, বাবাকেও খেতে দিচ্ছে, নিজেও খাচ্ছে। ওরকম খাবারটা কিন্তু কেউ খাচ্ছে না, খাবারটা রাখা আছে। তো ওই যেমন বাবাকে গুছিয়ে খেতে দিত, তারপরে মা খেতে বসতো, ওই রকম করছে। তো আমি তখন চিন্তা করি যে এটা তার মানে মাকে খুব বেশি এফেক্ট করেছে। True. হ্যাঁ, বাবার চলে যাওয়াটা। তারপরে আমার হাজবেন্ড বলে আর কি যে তুমি এক কাজ করো, তুমি গিয়ে থাকো, মায়ের কাছে গিয়ে কিছুদিন থাকো, তাহলে হয়তো মায়ের ভালো লাগবে এবং মা এগুলো থেকে ওভারকাম করে আসবে। এবার আমি যথারীতি এবার চলে যাই ওখানে। আমি আমার মানে শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি মুভ করি কিছুদিন থাকবো বলে। এবার যেদিন গেছি সেদিনকে শুয়েছি। এবার মা বলছে যে ওইখানেই শো, বাবা, ফটোটা, মা, তারপরে আমি, এরকমভাবে শুয়ে আছি। হঠাৎ হচ্ছে এই তোমার 12টার দিকে, হ্যাঁ, তখন আমি আর কি, আমার বাবা না একটা জিনিস খুব মানে টাইম টেবিলটাকে খুব মেনটেন করতে মেনটেন পাঞ্চুয়াল করতো, ছিলেন। খুব পাঞ্চুয়াল ছিলেন। 9টায় খেয়ে দিয়ে শুয়ে পড়বো মানে 9টায় শুয়ে পড়বো, এদিকে ভোর 5টায় উঠবো মানে ভোর 5টায় উঠবো। আর আমরা তো বলতেই হবে না। হ্যাঁ, তো আমি এবার ফোন ঘাঁটছি আর টিভি দেখছি, মা কিন্তু শুয়ে পড়েছে, মা শুয়ে আছে, বাবার ফটোটাও পাশে আছে। একবার আমি মাকে বোঝানোর চেষ্টা করি যে এটা করো না, এটা বাবা তো ঠিক নেই, নয়। হুম। তুমি ফটোটা টাঙিয়ে দাও। মাকে বোঝানো যাচ্ছে না। তারপরে আমি ভাবি যে ঠিক আছে, সদ্য সদ্য হয়েছে তো, এটা বললে আমার নিজেরও কষ্ট হচ্ছে মাকে দেখে, আমিও ভালো লাগছে না। মাকে ওই রকম আমি ছেড়ে দিই, আমি আর কিছু ঘাঁটি না। তো দিয়ে আমি শুয়ে আছি, ফোন দেখছি, টিভিও চলছে। ঠিক 12টা থেকে 12:30 বেজেছে। বিশ্বাস করবে না, আমার ডিভান ছিল ওটা। ডিভানটা আমার টু হাফে খুলতো, এদিকটা আমরা যে পায়ের দিকটা, ওইটা পুরো এরকম নাচছে, উঠে, মানে আমার পাটা উঠে এরকম 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 নাচছে। মানে আমাকে কেউ যেন বলছে যে এত রাত্রে অবধি জেগে আছিস কেন। মানে আমার মা বলছে তুই তুই টিভিটা বন্ধ কর, ফোনটা বন্ধ কর, শো দেখ, সব ঠিক হয়ে যাবে। আমি তো ওই দেখে আর ঘুম আসে, যে ডিভানটের ওই উপরের যেটা লিডটা, ঢাকনাটা যেটা, ওইটা পুরো উঠে গেছে, উঠে এরকম মানে আমার পা সমেত উঠে যাচ্ছে। ডিভান মানে ডিভান খাট, টু হাফে খোলে, ভিতরে স্টোরেজ আছে। এবার তুমি যে তার ঢাকনাটা, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওই ঢাকনাটা মানে আমার দিকের যে ঢাকনাটা, ওইটা মানে পায়ের দিকে যে, ওইটা এরকম করে উঠে, আর মানে আমার পাটা আছে তো, পা এরকম উঠছে না, বন্ধ হচ্ছে আবার উঠছে, বন্ধ হচ্ছে আবার উঠছে, যার মনে হচ্ছে কেউ ডিভানটের ভিতর থেকে ওটাকে খুলছে, আর আমার পাটা উঠছে নামছে। ওই দেখে তো আমি উঠে বসে পড়েছি যে এটা কি হচ্ছে। মা উঠে গেছে, মায়েরও পাটা উঠছে নামছে। হ্যাঁ, মা উঠে গেছে, মা বলছে যে তুই এখনো অবধি এই যে টিভি দেখছিস আর ফোন ঘাঁটছিস, তোর বাবা তো এগুলো পছন্দ করতো না, তুই বন্ধ কর, দেখ সব বন্ধ হয়ে যাবে। আমি ভয়ে তাড়াতাড়ি করে টিভিটা অফ করে দিই, ফোনটাও ছেড়ে দিই, দিয়ে উঠে এরকম বসে আছি আমি। দেখো, সত্যিকার একটা কথা বলবো, যতই বাবা হোক বা যতই তোমার ক্লোজ কেউ হোক, এইরকম কিছু তুমি যদি দেখো বা এক্সপিরিয়েন্স করো, তো সেটা মানে তখন ভয়ই লাগবে। ট্রু। তারপর হচ্ছে রাত্রেবেলা বসে আছি আর ঘুম পাচ্ছে না, ঘুম আসছে না। তখন আমার মা উঠলো,
উঠে সব লাইট ফাইট আবার জ্বেলে দিল। জ্বেলে তারপরে হচ্ছে আমার বাবার ফটোটা নিয়ে বাবার সাথে লিটারালি কনভারসেশন করছে। মানে আমি দেখছি বসে। বলছে, "আরে বাবা তুমি রাগ করছো কেন? ও তো তুমি জানোই ও আগাগোড়াই লেট করে শোয়। হ্যাঁ? কিচ্ছু করো না। তুমি ভয় দেখাচ্ছ কেন মেয়েকে? শুয়ে পড়ো।" তারপর দেখলাম সব শান্ত হয়ে গেল। আমার তো আর ওইদিন ঘুম আসছে না। এপাশ করছি, ওপাশ করছি। এবার আছি ওখানেই। তো ২ দিন পর আমাদের মানে মারা যাওয়ার পর কিছু কাজ ছিল। মানে লিগ্যাল কাজ আরকি। তো পেপার ওয়ার্কস কিছু করার জন্য আমি আর মা বাড়ি থেকে বেরোচ্ছি। তো যে রুমটাতে আমার মানে আরকি মাদের বেডরুম যেটা, তো সেখানে টিভি ইউনিটের মধ্যে আমার মা যত্ন করে বাবার ঘড়িটা আর ফোনটা রেখে দিয়েছে। শোকেসের ভিতর রাখা আছে। আমরা ওই রুমটা আমরা রেডি হয়েছি, এবার বেরোবো। রুমটা লক করেছি। লক করে এবার আমরা যখন সিঁড়িতে নামছি, আমার মায়ের ফোনে, আমার বাবার ডাকনাম ছিল শিরু। মায়ের ফোনে রিং আসছে আর স্ক্রিনে দেখছি বাবার ফোন থেকে ফোন আসছে। শিরু লেখা হ্যাঁ, উঠছে। শিরু লেখা উঠছে। ঠিক আছে? কিভাবে এটা? আমার বাবার ফোনটা টিভি ক্যাবিনেটে রাখা আছে। আমরা রুমটা লক করে আমরা বেরোচ্ছি। একটা খুব ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোচ্ছি। আর যেই সিঁড়ি থেকে নামছি, আমার মায়ের ফোনে কল ইয়েটা উঠছে, পপড আপ হচ্ছে। তখন ওখানে শিরু লেখা আছে। মানে আমার বাবার ফোন থেকে ফোন যাচ্ছে। আমার মা ভয়ে ফোনটা ছেড়ে দেয়। দিয়ে ফোনটা তুলে আমি বলি, "ধরো এটা মানে কি করে হচ্ছে? এটা তো হওয়া সম্ভব নয়।" তো ফোনটা আমি রিসিভ করেছি। সঙ্গে গিয়ে আমি রুমটা খুলেছি। রুমটা খুলে আমি দেখছি ওই ফোনটা থেকে ফোন যাচ্ছে। ফোনটা কিন্তু মানে ওই টিভি ইউনিটে ভিতরে রাখা। তারপর যেটা বুঝতে পারলাম, আমরা যে আমাদের বিছানার উপর ওই যে কাজটার জন্য যাচ্ছিলাম তার একটা ইম্পর্টেন্ট কাগজই ভুলে গেছি। ওকে, ওকে, ওকে। আর মা বলল, "দেখলি তো? তোর বাবা এটা মনে করিয়ে দিল। এটা ভুলে গেছি বলেই ফোন করছিল।" ইভেন কি এই যে ফোন কলের ব্যাপারটা, এটা অনেক দিন চলে। মানে মানে মাল্টিপল টাইম হয়েছে? হ্যাঁ, মাল্টিপল টাইম। কিছু ভুলে গেলে, কিছু কোনো জিনিসে হয়তো সেই জায়গায় গেলে হয়তো আমাদের জন্য সেফ নয় সেই জায়গাটা। যেহেতু আমার বাবা বিজনেস করতেন, ট্রান্সপোর্টের বিজনেস খুব মানে অনেক বাজে, মানে এটার লাইনটা অতটা মেয়েদের জন্য ঠিক নয়। তো ওইরকম কোনো ধরো কোনো কোথাও গেছি, যেখানে আমাদের পেমেন্ট আছে, কিছু আনতে হবে। তো সেইখানেও যদি ওইখানে আমাদের গিয়ে যদি কিছু অসুবিধা হওয়ার আছে আরকি, তো সেটাও বাবা এরকম আটকে দিত। এরকমটা হয়েছে যে এরকম কোনো ওয়ার্নিং পাচ্ছ তা সত্ত্বেও গেছো বাট প্রবলেম হ্যাঁ, ওটাই ফেস আমি করছো? বলতে যাচ্ছিলাম ওকে। এখনই। যে বসিরহাটের দিকে এক আমরা একটা আমাদের টাকা পেতাম। ঠিক আছে? যেহেতু আমাদের ট্রান্সপোর্টের লাইন পুরো ওয়েস্ট বেঙ্গল গাড়ি যায় আমাদের। তো হচ্ছে টাকা পেতাম, তো ওরা দিচ্ছে না টাকাটা অনেকদিন ধরে। তো আমরা বাড়ি থেকে এবার ডিসাইডেড যে এবার যাবো, গিয়ে ওদের ওখানে গিয়ে ইট ভাটা আরকি। ওদের ওই ভাটাতে গিয়ে টাকাটা তুলে নিয়ে আসবো। আমি আর মা ডিসাইড করে নিয়েছি যাবো। বাড়ি থেকে বেরোচ্ছি, সেম ওইরকম বাবার ফোন থেকে ফোন আসছে। এইবার বাবার ফোনটা হচ্ছে মা কিন্তু সঙ্গে করে নিয়ে ক্যারি করতো। বাবার ফোনটা মা দেখছে ওই ঘরে যে লাগেজ ব্যাগটা আছে, ওই লাগেজ ব্যাগের ভিতর রাখা। ওখান থেকে ফোন আসছে। আমার মা কিন্তু বলছে, "যাস না।" তাও আমি জেদ করে গেছি। আমি বললাম, "রাখো তো, এটা বেশি দরকার, ইম্পর্টেন্ট, না গেলে দেবে না।" গেছি, গিয়ে ওরা আমাদেরকে থ্রেট করছে যে, "এখানে যদি আবার ফার্দার এসেছো, তাহলে হচ্ছে তোমরা আর ফিরবে না। তো এখানে ভুলে যাও, টাকা পয়সা ভুলে যাও।" তো এরকম ওয়ার্নিং আমরা পেয়েছি। তো তখন মা আমাকে বলল, "দেখলি তো, আমি বারণ করলাম না তোকে? বাবা বারণ করেছিল।" এরকম হতে এবার আমি আবার বাড়ি যাই। তো আমাদের মানে কিছু প্রবলেমস হয়ে যায় বাবার, মানে বাবার যেহেতু আমাদের মানে বাড়িটাকেই আরকি মর্টগেজে রেখে আরকি লোন নিয়ে আরকি বিজনেসটা ছিল আমাদের। তো তখন ওরা কি করে যে মানে সাডেন ডিমাইজের জন্য হচ্ছে ওরা তখন বলে যে, "না, এক তো তাহলে লোন ক্লিয়ার করে দেন, নাহলে আমরা বাড়ি নিয়ে নেব।" ব্যাংক বলে আমাদের। এবার এত টাকা আমরা এত তাড়াতাড়ি অ্যারেঞ্জ কি করে করব? তো এবার তাও আমি অনেক আরকি লড়াইয়ের মাধ্যমে আ
অ্যারেঞ্জ করার চেষ্টা করি, ব্যাংকের হাত থেকেও বাড়িটাকে বাঁচানোর চেষ্টা করি। তো আলটিমেটলি যে আমাকে বাড়িটা সেল করতেই হবে এবার। তখন আমরা যখন বাড়ি থেকে সব মুভ করছি যে অন্য জায়গায় যাব, ওইখানে মুভ করার সময় রাত্রেবেলায় মুভ করতাম, জিনিসপত্র শিফট করতাম। তো তখন ওই আমাদের সামনেই বাড়িতে ঢুকতেই আম গাছ ছিল, ওই আম গাছে তলায় দেখতাম যে একটা কিছু অবয়ব দাঁড়িয়ে আছে। মানে বাবা দেখতো, মানে বাবার মতনই অবয়ব। এটা আমার মাও ফিল করেছে, আমরা কিন্তু কেউ কাউকে বলিনি। আমার মাও ফিল করেছে, আমার মানে হাজব্যান্ডও ফিল করেছে, ঠিক আছে। ওই রাত্রেবেলা যখনই শিফটিং হতো তখনই মনে হতো আম গাছের তলারে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। তো এইবার যেটা আমরা বুঝতে পারি, তখন আমরা বাড়িটা ছাড়ার আগে আমাদেরকে যে পুরোহিত মশাই আছেন, তিনি বলেন যে দেখো তোমরা যেহেতু এটা ওনার শখের বাড়ি, হ্যাঁ, তো ওনার এই যে ত্রিপদ দোষের যে কাজটা, সেটা তোমরা কিন্তু এখানেই করে যাও। তখন আমরা এবার কে করবে এই কাজ? এই ত্রিপদ দোষের কাজ তো হচ্ছে সব মানে পুরোহিতরা করতে পারে না, এর জন্য অগ্রদানী পুরোহিতের দরকার লাগে। এটা আবার একটা নতুন এক্সপিরিয়েন্স আমরা জানতে পারলাম যে উনি ওই যে কাজটা করবেন, তখন যা যা যাবতীয় জিনিস আমার বাবার উদ্দেশ্যে দেওয়া হবে সেটা পুরোটাই উনি গ্রহণ করবেন, ইভেন কি পিণ্ডটা পর্যন্ত উনি খাবেন। হ্যাঁ, তবে গিয়ে কাজটা সম্পূর্ণ হয়। তো ডেট রাখা হলো, অগ্রদানী খুঁজলাম। তো প্রথমে অগ্রদানী এসে আমাদের বাড়িতে এসে ফার্স্ট একটা কথা বলেছিলেন যে ওই বাবার তিথি নক্ষত্র প্লাস বাবার কিছু বিলঙ্গিংসকে দেখে উনি একটা কথা বলেছিলেন যে আপনার হাজব্যান্ড, আমার মাকে বলেছেন আপনার হাজব্যান্ডের মৃত্যুটা কিন্তু স্বাভাবিক নয়। আচ্ছা। আপনার হাজব্যান্ডের কিন্তু আয়ু ছিল, ঠিক আছে। উনি আয়ু থাকা মানে ওনার যে যতটা আয়ু উনি থাকাকালীনই উনি কিন্তু মারা গেছেন, এটা ওনার স্বাভাবিক মৃত্যু নয়। আপনারা কি কিছু জানেন? তো তখন আমরা বললাম যে না, আমরা তো কোনোদিনই এসব কিছু আমরা জানি না। হ্যাঁ, হঠাৎ শরীর খারাপ হয়, শরীর খারাপ অ্যাক্সিডেন্ট হয়, তারপরে এরকম বিজনেসের লস, তারপরে শরীর খারাপ হয়। আমরা এই একদমই টাইমই পাইনি বুঝে ওঠার যে এরকম 15-16 দিনের মাঝখানে একটা মানুষের অর্গান ফেলিয়ার হবে এবং সে চলে যাবে। তো তখন বলে যে না, আমি বুঝতে পারছি যে ওনার আর এমনি নর্মাল যারা এসব কাজ করে না, তাদের থেকে এনাদের একটু বেশি পাওয়ার থাকে, এনারা একটু বুঝতে পারেন ব্যাপারটা যে এই কিছু তো গন্ডগোল আছে, সামথিং রং। তো তখন উনি বলে ঠিক আছে, আমি আপনাদের উপর যাতে কোনো বিপদ না হয়, আর উনি আপনাদেরকে মানে মোহ মায়া যেটা হয় না, ওটা ত্যাগ করতে পারেন ইহ জগতের। উনি আপনাদের সাথেই আছেন সব সময়, ঠিক আছে। কিন্তু একটা থাকাটা ঠিক আছে, বাট উনি তো যেহেতু পেটজনিতে চলে গেছেন, তো সবসময় তো একটা লং রানের জন্য তো ঠিক নয়। একটা টাইমের পর গিয়ে কিন্তু আমার মাকে বলে আর কি, আপনার হেলথের উপর এফেক্ট পড়বে। আর যেটা হচ্ছিল এতদিন, তো মা বাবার ফটোটা নিয়ে শুচ্ছিল, খেতে দিচ্ছিল, ঠিক ছিল ততদিন অবধি। এরপরে খাবার দেওয়াটা শুরু হয়ে গেল ছাদে, মানে ওই বাড়ির ছাদে খাবার দিতে শুরু করলো। তো বললো আপনি এটা কি করছেন? উনি তো চলে গেছেন, এই জগৎ থেকে তো উনি চলে গেছেন, উনি তো আর শরীরের মধ্যে নেই। উনি কাউন্সিলিং করেন, আর এই যে আপনি যে উপরে ছাদে যে খেতে দিচ্ছেন, আপনি জানেন যে আপনার হাজবেন্ডই সেই খাবারটা গ্রহণ করছে, কেউ তো নিতে পারে না, অন্য কেউ তো নিতে পারে। আর এই রকম সিচুয়েশনে যখন একটা দোষ পেয়ে থাকে বাড়িটাতে, এরকম সিচুয়েশন, বাড়িতে আর কোনো হেড নেই, সেইখানে হচ্ছে এইসব বাড়ি কিন্তু অন্য প্রেতদের খুব অ্যাট্রাক্ট করে। কোনো একটা পোর্টাল অলরেডি খোলা রয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে ছাদে যে খেতে দিচ্ছেন, তাতে অন্য কেউ আসতে পারে, আপনাদের কিন্তু ক্ষতিই হবে। তখন এবার অ্যারেঞ্জমেন্ট হয়, এবার এই যে পুজোটা, ত্রিপদ দোষ কাটানোর পুজোটা অ্যারেঞ্জমেন্ট হয়। তো ওখানে শোল মাছ নিয়ে আসা হয়, বলে শোল মাছের বলি দেওয়া হবে। আর একদম যেমন যেমন করে আমরা কাজ করেছিলাম অমনি কাজ করে। তো আমাদের আবার একটা নিয়ম আছে যে হচ্ছে যতই মেয়েরা 4 দিনে কাজ করুক না কেন, আমার বাবার ছেলে নেই, আমি একাই, তো হচ্ছে তাও মানে মুখাগ্নি আমাকে করতে দেওয়া হয়নি, আমার দাদাই করেছে, মানে জাটতো তো দাদা।
এবার ওরাও বেশ ভয়ে আছে, যেহেতু মুখাগ্নি করেছে, অনেকে বলে অগ্নিকর্তার উপর বেশি এফেক্টটা পড়ে। তো ওরাও প্রেশার দিতে থাকে আমাদেরকে যে না, তোমরা এই কাজটা কমপ্লিট করে নাও, আমারও তো ফ্যামিলি আছে। তো ও আসার পর আমি যেমন আমার দিক থেকে মেয়ে হিসেবে যা যা কাজ আমি তাই করি। তারপর ওই মেনলি পুজোতে বসে, ওই যে মাছ কাটাকাটি, তারপরে যে বলি দেওয়া হবে, তারপরে যে মেইন পিণ্ডটা দেওয়া হবে সেটা অগ্রদানী নিজে গ্রহণ করবেন। তো অগ্রদানী তখন ওই যে আমার কাজটা হয়ে যাবার পর যখন দাদা বসে, তখন কিন্তু উনি একটা কথা বলেছিলেন যে তোমার কিন্তু যারা করেছে সে কিন্তু এই আশেপাশেই আছে, যে এনাকে আর কি এনার উপর কিছু চালান করেছিলেন, যার জন্য এনারা হচ্ছে অকালে চলে যেতে হলো এনাকে। মানে শর্ট কর্মটা যে করেছে সে আশেপাশেই রয়েছে। তোমরা ছাড়া আর কোন কোন ফ্যামিলি ছিল? আমরা ছাড়া আমাদের একদম পাশে একটা ঘর, আর এই পাশে কেউ নেই। এই পাশে একটা ফাঁকা জমি আছে, জায়গা, আর ওটাতে বাড়ি হয়নি আর কি। আর আমাদের লাগানো মানে একই পাঁচিলে একটা ঘর। আর হচ্ছে আমরা তো বাকি তো সব ফ্যামিলি মেম্বার, ওই আমার জেঠুর ছেলের ফ্যামিলি। আর এটা খুব প্রাইভেট পুজোটা ছিল। আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আর হচ্ছে আমার বড় মাসি, ব্যাস, আর কেউ নেই। তো অগ্রদানী বলে যে তোমরা বুঝতে পারবে যখনই আমি এই শোল মাছটা বলি দেবো, সে কিন্তু থাকতে পারবে না। সে একটা সংকেত দেবেই যে সে যে এই কাজটা করেছে, সে এই শোল মাছটা যখন বলি পড়বে ওর গায়ে জ্বালা পোড়া হবে, ওর মনে হবে যেন ওকেই মারা হচ্ছে একদম। তখন হচ্ছে শোল মাছটা আমার দাদা কাজটা কমপ্লিট করলো, পিণ্ডদান দেওয়া হলো। তারপর শোল মাছটা যেই বলি এক কোপে বলি দিল ওই অগ্রদানী, তখন আমি পাশের বাড়ি থেকে ওই যে ভদ্রমহিলা বাবা গো মা গো বলে ও বাড়ি থেকে রুম থেকে বেরিয়ে উঠোনে ছুটে ফেন্ট হয়ে গেল। আমরা ওই যে কাজটা করছি, আমার দোতলা বাড়ি ছিল, আমাদের নিচের ফ্লোরে কাজটা হচ্ছে, আর ওনারও একতলা বাড়ি, ঠিক আছে, আর একই পাঁচিল যেহেতু বললাম। তো উনি ওই বাড়ির রুম থেকে আমি জ্বালা দিয়ে দেখতে পাচ্ছি উনি মেন দরজা খুলে বাবা গো মা গো বলে ওদেরও পিছনে পোর্শনে কুয়ো ছিল, মানে পিছনের দিকে ব্যাকয়ার্ডে, আমাদেরও কুয়ো, একই লেভেলের পাঁচিল, ঠিক আছে। এবং ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি অ্যাক্সেস খুব ইজিলি করা যায়। হ্যাঁ, এইবার এর মধ্যেও আরেকটা বলে না, ঘর শত্রু বিভীষণ না থাকলে তো হয় না। আমার কাজের বউ আমি বলছি কেন এটা, আমার কাজের বউ ওদের বাড়িতেও কাজ করতো, হাউস হেল্প যে ছিল ওদের বাড়িতেও কাজ করতো, কাজটা ওকে দিয়েই করানো হয়েছিল। মানে ওই ভদ্র মহিলা আমার এই হাউস হেল্পকে দিয়েই কাজটা করিয়েছিল। মানুষের হিংসে, ওই যে শোল মাছ বলি দেওয়ার পর যে ও ফ্রেন্ট হয়ে গেল, তখন ওই অগ্রদানী বললেন দেখলেন তো ইনি হচ্ছে করেছেন। উনি একবার উকি মেরে ওনার মুখটা দেখলেন। হ্যাঁ, আর সত্যি আমাদের এখনো বলবো যে আমাদের ওইসব সাইডে এখনো এরকম জেনুইন মানুষ পাওয়া যায় যারা সত্যি এত জেনুইনলি কাজগুলো করে দিতে পারে আর বলতে পারে। হ্যাঁ, তো ওনার মুখটা যখন দেখলেন তখন বললেন যে কিছুই না, ও আপনাদের প্রতি জেলাসি, যেহেতু ওদের উন্নতি অত নেই, আপনাদের এতটা উন্নতি। আমাদের প্রথম কয়লার বিজনেস থেকে বাবা ট্রান্সপোর্টের বিজনেস, 2-3 বছরের মধ্যে প্রায় 10খানা গাড়ি হয়ে গেছে আমাদের। জেলাসি যে ওদের উন্নতি হচ্ছে না কেন। দিয়ে উনি আমাদেরকে একটা হিন্ট দিয়ে দেন, ওই অগ্রদানী ঠাকুরমশাই, আমি ঠাকুরমশাই বলে কিনা এটা জানি না, বাট আমি নিজের থেকে বলছি আর কি। তো উনি আর কি একটা হিন্ট দিয়ে দেন যে আপনাদের বাড়িরই কেউ এটা ওনার সাথে ইনভলভ আছেন, তাকে চেপে ধরলে সবটা বেরিয়ে আসবে। তো দিয়ে তারপরে তো আমরা বুঝতেই পারি কে করেছে। তো ওকে আমরা চেপে ধরি যে কি হয়েছে বলো, কি করেছো তুমি। হ্যাঁ, তখন এবার একটু চেপে ধরতে হবে, একটু পুলিশের ভয় টয় দেখাতে। তো তখন ও আর কি বলে ফেলে যে আমি যখন কাপড় টাপড় কাচতাম আমাকে ওই বৌদি বলেছিল যে ওই দাদা আর এই বউটার, মানে আমার মায়ের কথা বলছে, ওই দুজনের হচ্ছে আন্ডারওয়্যারসগুলো মানে আন্ডারগার্মেন্টসগুলো নিয়ে আসতে, না কেচে নিয়ে আসতে। তো কিছু আমার তো
অভাবের সংসার, টাকা পয়সা দিয়েছিল, তো আমি আর কিছু বলিনি, আমিও ওগুলো না কেচে দিয়ে দিয়ে দিয়েছে। দিই। কিন্তু আমি ভাবতে পারিনি যে ও দাদাকে প্রাণে মেরে ফেলবে। তোমরা কোনো হ্যাঁ। স্টেপ নাওনি? আমি বলছি তারপরে। তো ওরা এইবারে এইটা তো যখন প্রুভ হয়ে গেল যে ওই করেছে, ওদেরকে দিয়েছে, এবং তারপরে আমরা জিজ্ঞেস করে মানে আমরা ওকে বলি যে কি করেছে। মেনলি কিন্তু করতে চেয়েছিল আমার মাকে মেরে ফেলতে চেয়েছিল। হুম হুম। ঠিক আছে? তো ও ওই আমার যে কাজের বউ, মানে মাসি, সে হচ্ছে আমরা আবার বলি যে আমরা তোমাকে ওর থেকেও বেশি দেবো আর কি, তুমি জেনে আসো যে ও কী করেছে। ওইগুলো নিয়ে গিয়ে ও কোনো ওই কেউ এরকম বাজে কাজ করে, ব্ল্যাক মানে কি বলবো, ব্ল্যাক ম্যাজিক টাইপের করে, এরকম ধরনের করে তন্ত্র, তো তাদেরকে গিয়ে দেয়। এবং তার বোধহয় কিছু বুঝতে ভুল হয়েছে, কিন্তু আবার বাবাকে কিন্তু মারতে চায়নি, বাবাকে অসুস্থ করে রেখে দিতে চেয়েছিল, যেটার জন্যই ওই ফার্স্ট অ্যাক্সিডেন্টটা হয়। ঠিক আছে? কিন্তু সামহাও আমার মায়ের উপর এফেক্টটা পড়েনি, পুরোটাই পড়েছে। আর আমাদের ব্যবসাটা যাতে ডাউন হয়ে যায়, ওই অ্যাক্সিডেন্ট হলো দিয়ে ব্যবসাটা ডাউনফল যে আমরা দেখি, সেটাই কিন্তু ওর মানে মেনলি উদ্দেশ্যটা ছিল। হুম। আর আমার মাকে মেরে ফেলা উদ্দেশ্য ছিল, কারণ আমার মা একদমই ওদের সাথে আর কি বলতো না, মা বলে ফেলতো। মানে ওরা একটা টাইম আমাদেরকে খুবই টর্চার করেছে, মানে সামান্য যদি চিপসের প্যাকেটও যদি পড়ে যেত, আমাদেরকে ডেকে বেল বাজিয়ে ওইটা তুলে গলি, মানে ওদের যে প্যাসেজটাতে পড়েছে আর কি উপর থেকে, একই পাঁচিল যেহেতু, ওইটা ধোয়া করাতো। তো হচ্ছে তখন আমার মা এগুলোর বিরোধিতা করতো। হ্যাঁ ঠিক আছে, আমরা উঠিয়ে দিতে পারি, ধোবো কেন, একটা সামান্য চিপসের প্যাকেটই তো পড়েছে, বা কিছু একটা প্লাস্টিকই পড়েছে, সেগুলো তো এরকম করতো। তো এইগুলো নিয়ে খুব ক্লাস ছিল, আমার মাকে তো মেরেই ফেলতে চাইছিল। তো ও কিন্তু সামহাও ব্যাপারটা পুরোটাই আমার বাবার ঘাড়ে এসে পড়ে, আমার মাকে নিতে পারেনি জিনিসটা। তো আমরা চিন্তা করি যে এবার স্টেপ নেব, কিন্তু অ্যাকচুয়ালি কেন নিইনি, কারণ হচ্ছে আমাদের তখন ওই যে বললাম যে আমাদের ব্যাংকের দিক থেকে প্রেশার করছে, ঘরটা আমাদেরকে সেল করতে হবেই, না হলে আমি কোনোভাবেই হচ্ছে এত টাকা অ্যারেঞ্জ করবো কী করে। এবার এত সত্যিকারে যদি বলি, আজকালকার যুগে যে এত কিছু যদি কেউ জেনে যায় না, তো সে আর সেই বাড়িটা কিনতে চাইবে? কখনই তো কিনতে চাইবে না। হুম হুম। এইটাই হচ্ছে আমাদের কারণ যে ওকে আমরা কিছু বলতে পারিনি। সব কিছু জেনে বুঝেও আমরা হচ্ছে চুপ করে যাই। আর ওই কাজের মাসিকে আর কি বলবো? আমার বাবা তো চলেই গেছে। হ্যাঁ, দেখো, এখানে ওখানে তো একটাই কিছু কথা বলার বলছি, নেই। সেটা হচ্ছে যে ওরা যে কাজটা করেছে না, সেই কাজের কর্মফল তো ডেফিনেটলি ওরা পাবে। কর্মফল ইভেন পেয়েছে। Okay. তার ২ বছর পর, মানে বাবা ২০১৭-তে মারা যায়, ১৯-এ ওই ভদ্রমহিলার ক্যান্সার হয়। তাও কোথায় জানো? গলায় ক্যান্সার হয়। ওই যে শোল মাছটাকে বলি করা হয়েছিল, হুম হুম হুম। তো আমি এটা সামহাউ কানেক্ট করেছি। ওই যে অগ্রদানী ঠাকুরমশাই বলে গেছিলেন যে এর জ্বালা পোড়া হবে। হ্যাঁ, ওনারা তো তখন এই ধরনেরই টার্মস ইউজ করতেন। তো ওর ঠিক ক্যান্সার হয়, গলায় ক্যান্সার হয়, এবং ৬ মাসের মাথায় ২০১৯-এ, মানে ঠিক করোনাটা হওয়ার আগে উনি মারা যান। এবং ওনার যে ছেলে, ভদ্রমহিলার যে বড় ছেলে, উনি যে ও কোথায় যে চলে যায়, এখনো পর্যন্ত ও কিন্তু নিখোঁজ, ওই বড় ছেলে। ওরাও থাকতে পারেনি। তোমার ঘটনাটা শুনে একটাই কথা বলার, সেটা হচ্ছে কর্ম কখনো কাউকে ছাড়ে না। হুম বলে না, কর্ম ইজ আ বিচ। হুম। এটা তার প্রকৃষ্ট কারণ। হ্যাঁ। পাপ বাপকেও ছাড়ে না। অ্যান্ড এরা যে জিনিসটা যে কারণে করেছে, যে কারণ হোয়াট এভার হতে পারে, বাট একটা মানুষকে মেরে ফেলা একদমই। আর আমি যেটা তোমার কেস শুনে বুঝতে পারলাম, তোমার বাবার ফার্স্টে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই সময় হয়তো মৃত্যুটা আসতে চলেছিল, হুম বাট ওনার কোনো ফেভারেবল দশা, হুম অন্তর্দশার কারণে, হুম গ্রহগত দশার কারণে ট্রানজিটে বেঁচে গেছেন। বাট যখন এই জন্ডিসের ব্যাপারটা হলো না, সেই সময় আর সার্ভাইভ করতে পারেননি। আর খুব
স্পেসিফিক্যালি আমি যদি বলি বগলার ক্রিয়া করা হয়েছে, মা বগলার ক্রিয়া করা হয়েছে, আচ্ছা। যেটা শুনে আমি বুঝতে পারছি। বা এই যে শোল মাছ বলি দেওয়া হলো, তারপরে তুমি বললে না যে ভদ্রমহিলা বলবো না, ওই মহিলার গলাতে ক্যান্সার হয়েছে, এটাও যথেষ্ট যুক্তিযুক্ত কারণ। শোল মাছ বলি অনেক কারণে দেওয়া হয়, বাট একটা কারণ গুপ্ত শত্রু নিধনের জন্য করা হয় এই আচ্ছা। প্রসেসটা। উনি তোমাদের আশেপাশে রয়েছেন, আর আমি ভাবছি যে মহিলার এত বড় সাহস, তোমাদের যখন কাজটা হচ্ছে তখন তোমার বাড়িতে আবার প্রেজেন্ট তিনি। হ্যাঁ। যাই হোক, প্রেজেন্ট ছিল বলেন তোমরা ধরতে পেরেছো পুরো ব্যাপারটা। যখনই রিভার্স করা হয় না এরকম কোনো কাজ, যে করেছে তার কোনো না কোনো ক্ষতি হবে, তুমি ইন্ডিকেশন পাবে। এটা উনিও বলেছিলেন। আর আরেকটা যেটা, যে এই উনি যেটা আবার বলেছিলেন, যেটা আমার মা করছিল ওই যে বাবার ফটোটা নিয়ে, বাবার ফটোটা অবধি ঠিক ছিল, তারপর যে খাবার দেওয়াটা রাতে। নিয়ে, এটা কিন্তু ওনারই কিছুটা ইনফ্লুয়েন্স ছিল। ওই মহিলা কিন্তু তখনও কাজ করে যাচ্ছে যে আমার মাকে কিভাবে এবার টানা যায়। ওই যে ওইটা কিন্তু মা ইচ্ছে করে করছে না। হুম। এইবার মাকে এইগুলোর মধ্যে দিয়ে প্রথমে ভাবছে যে বাবা আছে, বাবা আছে, বাবা আছে, বাট ওটা তো অন্য কিছুও তো থাকতে পারতো ওই টাইমে। কিন্তু কিছু কিছু আমরা বাবার ফিলিং পেয়েছি, যেগুলো আর আমাদেরকে বিপদ থেকে অনেকবার বাবা মানে প্রোটেক্ট করেছে। আমি তোমাকে এখানে একটা খুব উইয়ার্ড কথা বলি, পুরো ঘটনাটা তুমি একভাবে ফিল করে এসেছো। অনেক সময় এরকম এন্টিটি, নেগেটিভ এন্টিটি আমাদের ক্লোজ হওয়ার চেষ্টা করে। সেই ক্ষেত্রে তারা আমাদেরকে ম্যানিপুলেট করে, তারা বোঝায় যে আমি তোমার প্রিয়জন, আমি তোমার সেই কাছের জন, তোমাকে ইনিশিয়াল বেসিসে বিপদের থেকেও বাঁচাচ্ছে, তোমাকে ফিল করাচ্ছে যে সে তার বাবা, মানে সে তোমার বাবা বা সে তোমার প্রিয় কেউ। তুমি কি গা সওয়া হয়ে গেল ব্যাপারটা পুরোটা। এমন একটা সময় আসতে পারে তারপরে, যে সময় সে ঝোপ বুঝে কোপ মারতে পারে, কারণ তুমি অলরেডি তাকে ট্রাস্ট করা শুরু করে দিয়েছো। তোমার হয়তো কোনো একটা দিন, যে দিনে তুমি সব থেকে হয়তো উইক নিজের অর্ডার দিক থেকে, নিজের স্পিরিচুয়ালিটির দিক থেকে, সেই দিন তোমার উপর বিপদ নেমে আসতে পারে। নিজের জন হোক বা নিজের জন না হোক, কখনোই এরকম ইন্টারডাইমেনশনাল যে বিইংগুলো রয়েছে তাদের সাথে কমিউনিকেশন বা তাদের সাথে যোগাযোগ স্থাপন, তাদেরকে খাবার নিবেদন করা উচিত নয়। আমি একটা জিনিস মানি, সেটা হচ্ছে, কারণ আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, 2022 থেকে এই কনসেপ্টটা আমি প্রচার করে আসছি, মৃত্যুর পরে কিন্তু কেউ আপনজন হয় না। এটা এক্স্যাক্টলি, এটা আমিও শুনেছি অনেক জায়গায়। তুমি তো জানালে প্রিয়াঙ্কা তুমি আসানসোলে থাকো। আসানসোলের ওখানে একটা জায়গা রয়েছে বেনাগ্রাম, যেটা নিয়ে আমি অনেক কিছু শুনেছি, জেনেছি, ভিডিও বানিয়েছি। বাট তুমি সেখানে ছোটবেলা থেকে এই এরিয়ার আশেপাশেই বড় হয়েছো, তো এই ব্যাপারটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। এরিয়ার আশেপাশে বলতে গেলে একদমই পাশে। আচ্ছা, ঠিক আছে, বেনাগ্রামের একদমই পাশে। মানে আমার বাপের বাড়ি কুলটি, তো বেনাগ্রামটা যেখানে পড়ে সেটা জায়গাটার নাম নেমতপুর। মানে কুলটি থেকে নেমতপুর হচ্ছে হার্ডলি 5 মিনিটসের ডিস্টেন্স। আচ্ছা, একদমই পাশে তাহলে। একদমই পাশে। বাট বেনাগ্রামটা নেমতপুর শহরটার মধ্যে পড়ে না, ওটা পড়ে হাইওয়ে। নেমতপুর থেকে আমাদের যখন হাইওয়েটা যাচ্ছি, যেটা দিল্লি হাইওয়ে আমাদের, সেই হাইওয়ের মাঝামাঝি জায়গায় ওই গ্রামটা পড়ে। ঠিক আছে, তো এইবার গ্রামটার সম্বন্ধে আমরা তো ছোটবেলা থেকেই শুনে আসছি। রাতারাতি গ্রামটার ব্যাপার হচ্ছে কি, রাতারাতি গ্রামটা মানে আর কি ভ্যাকেন্ট করে দিতে হয়, ছেড়ে দিতে হয়, ওখান থেকে লোকজন পালিয়ে চলে আসে। তো ওই রকমই প্রত্যেকটা পরিবার ওই রকমই হচ্ছে। আমার যিনি ইংলিশ টিচার ছিলেন, তো ওনার পৈতৃক ভিটে কিন্তু ওই বেনাগ্রামে। তো ওই আমি দাদু দাদু বলতাম আর কি। তো ওই দাদুর হচ্ছে বাড়ি যে পৈতৃক ভিটে বেনাগ্রামে, তো ওই দাদুর কাছেই শুনেছিলাম যে ওর পাশ দিয়ে রেল লাইন গেছে, যেটা মেন রেল লাইন যাচ্ছে, যেটা আমাদের হাওড়া টু আসানসোল কানেক্ট করছে এবং ঝাড়খণ্ড কানেক্ট করছে, ধানবাদ কানেক্ট করছে, সেই রেল লাইনটাই কিন্তু গেছে তার পাশ দিয়ে। তো প্রথমে ওই দাদু বলেছিল আর কি, যে প্রথমে গ্রামের লোকজন ভাবতো কি, যে ওই রেল লাইনের ধারে থেকে বড় বড় পাথর, ওই রেল লাইনে যে পাথর হয় না, খোয়া বলে ওগুলোকে, ওই পাথর রাত্রেবেলায় সবাই ছুটতো, ওই পাথর ছুটতো এবং হচ্ছে অনেক বাড়ির কাঁচ
ভেঙে যেত, কেউ রাস্তা দিয়ে যাচ্ছে গ্রামের মধ্যে তাদেরও মাথায় লাগতো। তো এরকম হচ্ছিল কয়েকদিন। তো হতে হতে তো তখন বলে যে এটা তাহলে কোনো মানে ওই চোর ছ্যাচোর বা তখন ওয়াগন ব্রেকার ওখানে খুব ছিল। ওয়াগন ব্রেকার। হ্যাঁ, ওয়াগন ব্রেক করতো, কয়লা চুরি করতো। তো সেটার জন্য হয়তো ওই গ্রামটা এতটাই ওর পাশে, তো ওইটার জন্য হয়তো ওরা ওই গ্রামটাকে খালি করানোর চেষ্টা করেছিল, ভয় যে দেখিয়ে। হ্যাঁ ভয় দেখিয়ে, ভূতের ভয় দেখিয়ে খালি করানোর চেষ্টা করেছিল। তো আমার মানে ওই ইংলিশ টিচার যিনি ছিলেন উনি ওই দাদুর ফ্যামিলিও তাই ভেবেছিলেন। কিন্তু আস্তে আস্তে ওখানে দেখা গেল কি যে সকালবেলায় উঠছে, ঘরের সামনে কাউর কাটা মুন্ডু পড়ে আছে, কি বলছো? পা পড়ে আছে। কোন সাল এটা? এটা বেশ অনেক বছর আগেকার কথা বলছি, মানে প্রায় ধরে নাও 92, 91, 92 এর দিকে। আচ্ছা, ঠিক আছে। তো এবার ওই জায়গাগুলো তখন প্রচণ্ডই ফাঁকা ফাঁকা জঙ্গলের মতো। এবার ভয় পেতে মানুষজন শুরু করলো, এইসব দেখে তো আর ওখানে থাকা যাবে না। ওরা তখন প্রথমে তো ওইটাই ভেবেছিল যে এটা কোনো মানে তখনকার মানে ডাকাত পড়তো তো অনেক জায়গায়, তো ওই সব কয়লা চুরি করবে বা ওটার জন্য ওদের আড্ডা একটা আখড়া দরকার। ওই আর যেহেতু গ্রামটাও বেশ হচ্ছে একটু ভিতর দিকে, তো এই করতে করতে ওরা এরকম প্রায়ই দেখতে পেতো এরকম কাটা লাশ, হাত পা মুন্ডু পড়ে আছে। এটা আমার দাদুর কাছ থেকে শোনা, বাড়ির সামনে। তারপরে এবার শুরু হলো বাড়িতে রাত্রেবেলায় মানুষজন শুয়ে আছে, কেউ দরজা ভেঙে দিচ্ছে, কারোর বাড়ির দরজা, মানে তখনকার দিনে কি বাড়ির ফার্স্টে এন্ট্রান্সে দিয়েই বাড়ি স্টার্ট হয়ে যায় না। আর এই গ্রামের বাড়িগুলো হয়ও এরকম, মানে প্রথম কথা তুমি ঘরে মানে বাড়িতে ঢুকবে প্রথমেই তুমি উঠোন পাবে একদম, তারপর গিয়ে বাড়ি হয়, শহরের মতো হয় না যে একদম ডাইরেক্ট বাড়ি। তো ওই বাড়িতে বিভিন্ন রকম নোংরা আবর্জনা পড়ে থাকতে দেখতে পেত। তারপরে কারোর দরজাই খুলে নিয়ে চলে গেছে। তারপরে তো ওই পাথর তো পড়া তো ছিলই, খোয়াগুলো ছোড়া তো ছিলই ওইগুলো। তো এইরকম ভয়ে একটা এত ভয়ের মাহল তৈরি হয়ে যায় যে ওদেরকে মানে রাতারাতি ওই গ্রাম ছেড়ে চলে আসতে হয়। তো আস্তে আস্তে সব ওই নেমতপুরের দিকে বা কুলটির দিকে বা আসানসোলের দিকে সবাই মুভ করতে থাকে। তো এবার অনেক দিন ধরে এবার গ্রামের মধ্যে প্রায় বাড়ি একদম কেউ থাকছে না, এবার এক দুটো লোক থাকছে, তারাও ভয় পাচ্ছে এবার থাকতে আস্তে আস্তে। আর প্রায় লাশ পাওয়া যেত, কাটা হাত পা, মাথা, বস্তাতে বেঁধে কেউ ফেলে দিয়ে গেছে এরকম। এইগুলো আমার মনে হয় এইটা আমার যে ইংলিশ টিচার যিনি ছিলেন দাদু, ওটা কিন্তু উনি ঠিকই বলেছিলেন যে হচ্ছে তখন কিন্তু এটা কিন্তু ফার্স্টের দিকে কিন্তু একদম এটা ওই ডাকাতদেরই কাজ ছিল, যে ওদের ওই জায়গাটা হলে খুব সুবিধা হতো, গ্রামটা যেহেতু একদম পাশে ছিল। তারপর হয়ে যায় কি যে ওরা করতে 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 জায়গাটায় ওই যে যারা মানে আর কি যাদেরকে মারা গেছে তাদের একটা এফেক্ট পড়ে যায় ওইখানটাতে। আবার আমার এটা পার্সোনালি ধারণা। এরপরে কি হয় যে এরপরে ওইখানে গ্রামবাসীদের কথা যে ওরা হচ্ছে ইভেন কি ওরা পুজোতে দুর্গা পুজোও করতে ওই গ্রামে যায় না, একদিনই ওই গ্রামটার সারা রাত্রির হচ্ছে লাইট মানে ওরা জেনারেটর নিয়ে যায়। মা লক্ষ্মীর কোজাগরি লক্ষ্মী পুজোর দিনকে লক্ষ্মী পুজো হয় এবং হচ্ছে ওই রাত্রেবেলায় সবাই ওই একত্রে ওই মন্দিরেই থাকে। বাকি তো যার যার বাড়ি ছিল সব তো মানে এখন তো নেই, সব ভেঙে চড়ে গেছে। তো ওই মন্দিরেই থাকে সবাই, কেউ কিন্তু এদিক ওদিকও যায় না, মানে এতটাই ভয় হয়ে গেছে ওইখানে মানুষের। এরপর হচ্ছে রাজ্য সরকার যিনি প্রিভিয়াস ছিলেন, তো ওইখানে থেকে ঠিক করা হয়েছিল যে ওই গ্রামটাকে আবার সব চালু করে দেবে, লাইট ফাইট করে দেবে। রাস্তাও ওই গ্রামে যাওয়ার জন্য রাস্তাটাও বন্ধ হয়ে গেছিলো, যে রাস্তাটা গ্রামটা ঢুকতো সেই রাস্তাটাও বন্ধ হয়ে গেছিলো, ঝোপঝাড়ে একদম পুরো ভর্তি হয়ে গেছিলো। তো ওরা ঠিক করে যে ওটা করে দেবে, রাস্তা করে দেবে, গ্রাম অবধি যাতে যেতে পারে, আবার মানুষজন যাতে ওখানে বসবাস করতে পারে, যে এই মিথ্যা যে ব্যানাগ্রাম হন্টেড সেটা যেন আর না থাকে। কিন্তু বিশ্বাস করবে না, আমরা তো এখনও যাতায়াত করি, হ্যাঁ, ওই রাস্তাটা হাফ করে হাফেই
আর কনস্ট্রাকশন করতে পারেনি। এবার আমার জানা নেই পার্টিকুলারলি যে কেন করতে পারেনি, কিছু কি দেখেছিল ওরা বা কিছু ফিল করেছিল। মেনলি আমি আমার কিছু বাকি বন্ধু বান্ধবের থ্রুতে জানতে পারি যে ও একবার আমার এক মানে বন্ধুদের গ্রুপ আর কি দেখতে যাবে বলে ডিসাইড করে, যে সব তো শুনি, আমরা তো পাশেই থাকি, চলো গিয়ে দেখে আসি দিনের বেলায়। ওরা যেটা বলে, ওরা অর্ধেক রাস্তায় ঢুকেছে, তারপর তো আর রাস্তা নেই, তারপর তো কাঁচা পাকা মাটির রাস্তা, আর পুরো ঝোপঝাড়ে ভর্তি। আর তারপরে ওরা কি করে, ওরা ওইখানে বাইক রেখে হাঁটা লাগায়, মানে হেঁটে যাচ্ছে, এবার ওরা ভেবেছে কি হেঁটে ঢুকবো গ্রামটার ভিতরে। তো হঠাৎ করে দেখে কি 2-3 জন গরু নিয়ে আর কি গরু চড়াতে এসছিল। হ্যাঁ, তারা বলে কাহা যা রে হো, इधर मत जाओ, जाओगे तो लौटोगे नहीं। আচ্ছা, मैंने गोवाला कतगुलो। तो ओरा बोले क्यों नहीं लौटेंगे, तो बोलছে কি যে नहीं मत जाओ, कहाँ जा रहे हो, ठीक है जाना है जाओ। হ্যাঁ বলে, ওরা এবার নিজেদের মধ্যে আলোচনা করছে, সামনের দিকে দেখছে না গরু না গোয়ালা, কেউ নেই। ওরা বাইকও তুলতে পারেনি ওখান থেকে, এতটা ভয় পেয়েছে ওরা। ওইভাবে দৌড়ে আসে, যেহেতু বললো একদম সামনেই নেমতপুর শহর, তো ওইখানে এসে আবার জল টল খেয়ে স্থিত হয়েছে। ইভেন কি ওই নেমতপুরে যেখানে বলছি যে ইয়েতে আমাদের ওই জায়গাটার নাম অ্যাকচুয়ালি 4 পয়েন্ট মোড় বলা হয় ওইটাকে। তো ওখান থেকে ব্যানাগ্রাম কিন্তু একদম কাছে, ওখান থেকে নেমতপুর শহরে ওরা দৌড়ে গেছে, ওই জায়গাটাতে দৌড়ে গেছে। ওইখানে যে চায়ের দোকান ফোকানে গিয়ে ওরা বলছে এরকম আমরা দেখেছি, বলছে আপনারা গেছেন কেন, আমরা তো যাই না ওখানে, রাস্তাও হাফ হয়ে পড়ে আছে, এখন তো ওইটাও ঢেকে গেছে রাস্তাটা। বলছে আমরা যাই না, আমরা যেতেই পারি না। ওই কোনো রকমের লক্ষ্মী পুজোর দিনটা ওরা জেনারেটর নিয়ে সব যায়, ওই মন্দিরেই সারা রাত্রির থাকে, পুজো করে, এবং ওই ভোর রাতের দিকেই ওরা আবার 4টের দিকেই আবার যে যার বাড়ি ফিরে আসে। একমাত্র ওই একটা দিনই ওই মানে গ্রামটা মানে প্রাণ পায়। লক্ষ্মী পুজোতে যাওয়ার কোনো স্পেসিফিক কারণ আছে? স্পেসিফিক কারণ আমি বলতে পারবো না, তবে বোধহয় লক্ষ্মী পুজো করা হয় বলে এখনো আশেপাশে আর কিছু এফেক্ট পড়েনি। কিন্তু এটা স্টার্টিং হয়েছিল, ওই দাদু তখন বলেছিলেন যে হচ্ছে এই যে ডাকাতদের যে ওই জায়গাটা ওদের পক্ষে এতটাই সুটেবল ছিল যে ওরা ওইখানে ভয় দেখানোর জন্য বা হচ্ছে বাইরে থেকে মানুষজন নিয়ে এসে ওরা মানে ওখানে কিডন্যাপ করে নিয়ে এসে মেরে টেরে ফেলে রেখে যেত, সেই সব কারণের জন্য ওই জায়গাটা হন্টেড হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ছিল না এটা হন্টেড। মেক সেন্স। এটাই হচ্ছে ব্যাপার, একদম মানে আমাদের বাড়ি থেকে খুবই কাছে, কিন্তু তাও আমাদের এখনো সাহস হয় না যে ওখানে দিনের বেলাও চলে যাব, কেউ যেতে পারে না। তুমি আরেকটা ঘটনার কথা বলছিলে প্রিয়াঙ্কা, সেটাও কি আসানসোলের? হ্যাঁ, সেটা আসানসোলে বলবো না, এটা হচ্ছে ঘটনাটা আমার থেকেও বেশি আমার হাজব্যান্ডের কাছ থেকেই শোনা। আমার বিয়ের আগে হয়েছে এটা। তো ওর খুব ক্লোজ ফ্রেন্ডের মারা যাওয়ার পর ওর সাথে কিছু ঘটনা ঘটে। হ্যাঁ, আর তারপরে সেটা আমার একটা স্বপ্নের মাধ্যমে সেটা শেষ হয়, তো সেটাই শেয়ার করব। ওকে। তো ওই আমার হাজব্যান্ড যেহেতু আমার প্রফেশনে ফার্স্টের দিকে ছিলেন, তো সেখানে ওর একজনের সাথে খুব ক্লোজ ফ্রেন্ডশিপ হয়ে যায় এবং সে বাইরে থাকতো। আমি এখানে তার নাম বাপিদা বলে অ্যাড্রেস করছি, আমি তার নাম নিচ্ছি না। হ্যাঁ, কিছু ব্যক্তিগত সেন্টিমেন্টাল থাকে তো ওই হ্যাঁ, বাপিদা এখানে আসানসোলে কাজের সূত্রে আসে এবং আমার যেহেতু একই কোম্পানিতে কাজ করে বলে আমার হাজব্যান্ডের সাথে, তো আমার হাজব্যান্ড বলে কি যে তুমি বাইরে কোথায় থাকবে, আমাদের পাড়াতেই তুমি একটা রেন্টে হাউস নিয়ে নাও, কেন নিতেই হয়, কেন ওদের এত কোম্পানি থেকে জিনিসপত্র আসে, ওরা মানে ঘর না নিলে হবে না। হ্যাঁ, ওদের লাগে, তো ওই পাড়াতে ও অ্যারেঞ্জমেন্ট করে দেয়, মানে আমার যেখানে শ্বশুরবাড়ি পাড়াতে। তো ওই এবার কি হয়, 2013 সালে হচ্ছে ঘটনাটা মানে মেনলি হয়, খুব দুর্ঘটনা ঘটে। ওরা 31 ডিসেম্বর ঠিক করে যে সামনে বাঁকুড়ার এক খুব রিনাউন্ড একটা ড্যাম্পে ওরা পিকনিকের জন্য যাবে। তো আমার সেদিনকে এবার আমার হাজব্যান্ডের কিছু কাজ পড়ে যাওয়াতে ও আর কি ও প্ল্যানটা ক্যান্সেল করতে হয়, ও যায় না।
এবার হচ্ছে বাপিদা প্লাস তার সাথে আরও 7জন বন্ধুরা মিলে ওই 31 ডিসেম্বর যায়। ওরা গেছে ওখানে, এবার যথারীতি পিকনিক করছে ওরা। তো এবার তার মধ্যে কিছু কিছু মানুষ তো থাকে যে একটু হালকা ড্রিঙ্কস করেছে ওরা। তো এবার তখন ওরা বলছে কি যে ওই ড্যাম্পে আমরা নৌকাতে চাপবো, নৌকা করে ড্যামটা ঘুরবো। তো আরও 4-5 জন বলে না বাবা আমাদের জলে ভয় লাগে, আমরা যাব না, তোরা যাচ্ছিস যা। এই বাপিদাকেও টানে, ওরও কিন্তু জলে ভয় লাগে। ও বলে না আমিও যাব না, আমার ভালো লাগছে না, তোরা যা। তো বলে না না চ না, কিছুই হবে না, আমরা তো 1 রাউন্ড মেরে চলে আসবো, ততক্ষণে রান্না বান্না হচ্ছে হোক। তো এবার ওরা যায়, গিয়ে ওখানে দেখে কি কোনো মানে পর্যটক যে ঘুরবে সেরকম কিন্তু কোনো নৌকা নেই। একটা ছোট ছোট যেই ডিঙিগুলো হয় মাছ ধরার জন্য, ওইগুলোতে করে দুটো ডিঙিতে করে 2 বাচ্চা বাচ্চা ছেলে ওরা সব মাছ ধরছে, ওখানে মাছ ধরছে, চান করছে, এই করছে আর কি। তো প্রপার মানে আর কি ওই ড্যাম্পে ঘোরার মতো কিছু ব্যবস্থা ওখানে করা নেই। তো এবার ওরা জেদ করে যে না আমরা ওইটাতে করে যাব, হ্যাঁ তোরা একটা নৌকা দে আমাদের, আমরা একটু ঘুরবো, একটু ঘুরে। ওরা কিন্তু বারণ করে যে দাদা তোমরা যেও না, কারণ তোমরা দেখো তোমরা একটু হেভি ওয়েটেড, এই নৌকা কিন্তু উল্টে যেতে পারে, ড্যামটা বেশ ডিপ। হ্যাঁ তোমরা তো জানো না যে কিভাবে মানে আর কি এটা চালাতে হয়। তো জেদাজেদি করে, তারপরে ওই একটু এরা প্রেশারাইজড করাতে ওরা তখন দিয়ে ফেলে। দিয়ে এবার যায় 4 জনে চাপে, বেশ ছোট তো ডিঙিগুলো, বেশ ছোট, মাছ ধরতে যায় ওরা টুকটাক। তো ওইটার মধ্যে 4 জনে চাপে, একটু ওরা গেছে, ডিঙিটা উল্টে গেছে। এবার ডিঙি উল্টে গেছে, এটা ড্যাম, এটা হচ্ছে তো নদী বা কিছু নেই যে, এটা তো মানে চারিদিকটা সমান ডেপথ, ঠিক আছে। তারপরে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না, দিয়ে ওখান থেকে ডুবুরিদের আনা হয়, খবর দেওয়া হয়। কেউ সাঁতার জানতো না, না এরা 4জন কেউ সাঁতার জানতো না। এবার ওরা যখন ওদের কাছে, আর ওরা কিন্তু দেখছে ওই যে যারা নৌকা মানে ওই বাচ্চা ছেলেগুলো যারা নৌকাটা দিয়েছিল, তারা কিন্তু দেখছে যে এরা ডুবে গেছে অলরেডি। ওরা দেখতে পাচ্ছে যে ওটা নৌকাটা উল্টে গেছে, 4জনের মধ্যে কেউ সাঁতার জানে না, কাউকে উপরে দেখতে পাচ্ছে না, তারপরে মদ খেয়ে আছে। হ্যাঁ। তো এই বাপিটা কিন্তু ড্রিঙ্কস করতেন না, উনি স্মোকি করতেন। ওরা এদের পাল্লাতে পড়েই গেছে। দিয়ে এবার ওদেরকে খবর দেয়, এবার ওরাও খোঁজাখুঁজি করছে যে এরা তো নৌকা চাপতে গেছিল, এখন মোটামুটি 2:30-3টের কাছাকাছি বাজে, কোথায় এরা। তো দিয়ে হচ্ছে এরাও যখন এসে এখানে দেখে, তখন ওরা দেখে যে এরকম ঘটনা ঘটে গেছে, নৌকা উল্টে গেছে। সঙ্গে ওখানে যারা ছিলেন তারা আবার ওখানে ড্যাম্পের যারা ওখানে খবর দেওয়া হয়, হ্যাঁ অথরিটিসে, তারপরে ওরা আবার ডুবুরি ওখানে নামায়, ডুবুরি নামিয়ে প্রায় 7-8 ঘন্টার পর ওদেরকে পাওয়া যায়। এবং পাওয়া যায় যেভাবে ওই নৌকা থেকে উল্টেছে নিচে, নৌকাটা ওদের উপরে, নৌকাটাকে মানে সরিয়ে যখন ওদেরকে তোলা হয়, সব কারোর হাত এরকম, কেউ নৌকাটাকে ঠেলার চেষ্টা করছে, এরকম বিভৎসভাবে ওদেরকে পাওয়া যায়। নৌকা নিচেই ছিল, নৌকা নিচে, নৌকাটাও ওদের তো উপরে উল্টে গেছিল, নৌকা থেকে আর ওরা বেরোতে পারেনি, কারণ এত ওরা ঠেলার চেষ্টা করেছিল, কিন্তু ওরা, আর তারপরে তো প্যানিক, হার্ট অ্যাটাক হয়ে যায় ওদের। তো এরপর হচ্ছে নিয়ে আসা হয়, তারপরে তো বাপিদাকে ফার্স্ট তোলা হয়। আচ্ছা, সন্ধে, এটা ঘটেছে 3টের সময়, সন্ধে 7:30-8টার দিকে ওদের বডি রেস্কিউ করা হয়। আরও বেশি তো কম নয় হবে, আমি ঠিক এখন বলতে পারছি না। তো দিয়ে ফার্স্ট বাপিদাকেই তোলা হয়, দিয়ে ওইখানে সামনেই যে মেন যে থানা, ওই ড্যাম্পের ড্যাম্পের নামেই থানা আর কি। তো ওইখানে নিয়ে যাওয়া হয়, তারপর তো পোস্টমর্টমে দেওয়া হয়। তো এরাও তো খবর পেয়ে গেছে, সবাই গেছে। এবার ওটা দেখেই বিলিভ করতেই পারছে না যে মানুষটা হেসে খেলে পিকনিক করতে গেল, সে আর এখন নেই বাড়িতে। যখন ওরা বাড়িতে আর কি যখন পাঠানো হয়, তো এটা আমার হাজব্যান্ডের মুখে শোনা যে ওর বাবা মা একটু মানে
এটা ফার্স্টে তো এক্সপেক্টই করতে পারছে না যে তার সন্তান আর নেই। একটা জলজান্ত ছেলে মায়ের কোল থেকে চলে যাওয়া কতটা প্যাথেটিক হতে পারে বলো। ইভেন কি ওর পরের দিন ওর বাড়ি যাওয়ার কথা, মানে এটা আমার হাজব্যান্ড গেছিল তো ওইখানে, তখনই ওদেরকে ডেকে ডেকে দেখাচ্ছে যে দেখ না আমি মটন রান্না করে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি, রান্না করব বলে, ও আসবে বলেছিল পিকনিকটা সেরে, খাবে, তোদের রান্না করে দিই, খা না তোরা। মানে ওর মায়ের আর কি এটা তোর মাকে মানে ওকে দেখানো যায়নি। ওর মায়ের এতটা অভিমান যে আমাকে না বলে চলে গেলি। বয়স কত হবে তখন? তখন বয়স ওর এটা ঘটনাটা ঘটেছে 2013-তে, তখন ওর বয়স ছিল 28 বছর। এ বাবা। আমার হাজব্যান্ডের কলিগ ছিল। তো কলিগ বলতে কি, মানে হয় না কারোর সাথে এত ভাইবস ম্যাচ হয়ে যায়, তোমার দীর্ঘদিনের সম্পর্ক দরকার লাগে না, ওই 1-1.5 বছরের মধ্যেই তোমার মনে হয় যে তার সাথে তোমার একদম অনেক দিনের পরিচয়। তো সেই রকমই একটা প্লাস কি ওই যে দাদাটাও ভীষণ মানে আর কি ওইরকমই জলই, সবাইকে নিজের করে নিতে পারতো। হ্যাঁ, ওরকমই আমার ওই হাজব্যান্ডের পাড়াতে ভাড়া থাকলেও ও আমাদের বাড়িতে মানে শ্বশুর বাড়িতেই বেশিরভাগ থাকতো। মানে আমার শাশুড়ি মা ও আমার হাজব্যান্ডের ঠাকমাকে মানে নিজের মা, ঠাকমা, বাবা এরকম টাইপের করে নিয়েছিল। তো এর মধ্যে একটা ওর বাবা তো সেইভাবে ওর রেগে কাজই করেনি, মানে মুখাগ্নিও দিয়েছে নাকি, এটা শোনা কথা যে হচ্ছে মুখটা এরকম করে ফিরিয়ে। কেন? রাগে, একমাত্র ছেলে, না বলে চলে গেছে। মানে না বলে, প্রথম কথা ওর বাবা মা এক্সপেক্ট করেছিল যে ওই দিনকে বছরের দিন আর কি ওদের সাথে থাকবে, বাড়ি আসবে, সেই জায়গায় ও আগে বন্ধুদের সাথে পিকনিক করতে চলে গেছে, সেখান থেকে আর ছেলে ফেরেনি। ওই যে বলছি না, সব কিছু রেডি করে রাখা, যে পরের দিন 1 জানুয়ারি, পরের দিন এটা নতুন স্টার্ট হবে, বাবা মার বাড়িতে ছেলে যাবে, বাবা গিয়ে সব কিছু কিনে নিয়ে এসছে যেটা খেতে ভালোবাসে, যেটা এর মধ্যে একটা ঘটনা যেটা আমার শাশুড়ি মা বলে যে যখন এই ঘটনাগুলো ঘটছে সে তো জানে না, তো ওই যে ওই দুপুরবেলার টাইমে কাজ টাজ করার পর একটা টাইম যদি ফ্রি পেতো, মানে এমআর প্রফেশনে কি ঘুরে ঘুরে কাজ করতে হয়, তো চেম্বারের মধ্যে টাইমিং যখন একটু ফ্রি পেতো, তো তখন ওই চলে আসতো আমাদের বাড়িতে, দিয়ে বলতো যে কাকিমা একটু চা করো না, হ্যাঁ চা খাবো। তো বলছে ঠিক ওই রকম ছাদে, শীতকাল তো ছাদে কাপড় মেলছে, আর হচ্ছে এরকম মেলতে মেলতে আমার শাশুড়িমা বলছে কি আমার ঠিক মনে হলো কি যে ও হচ্ছে এসে বলছে, ও মা একটু চা করো না, চা খাবো। পিছনে ঘুরে তখন আমার শাশুড়ি মা কিন্তু কাপড় মেলছে, পিছনে ঘুরে ও বাপি তুই এলি, আচ্ছা বস করছি, এটা কিন্তু বলেছে, কনভারসেশন করেছে। মানে আমার শাশুড়ি মা বলে যে আমার পরিষ্কার আমার কানে বাজলো যে আমাকে এসে বললো কাকিমা একটু চা করো না, খাবো। তো তারপরে পিছনে ঘুরে দেখছি না কই নেই, তো দেখছি বাইকে করে অন্য কেউ পাস করে গেল। তো এইটা আমার শাশুড়ি মা তখন আমাকে পরে আর কি বলে। তো মেন এবার আসি যেটা, তো এগুলো হয়, তো এরকম রাগারাগিতে এবার তারপরে তো ওর তো আমার হাজব্যান্ডের তো জানার কথা নেই যে ওরা তারপরে ঠিকঠাক করে কাজ টাজ করেছে কি না। হ্যাঁ, তো যতদূর শুনেছিল যে ওরা 3 দিনের কাজটাও ঠিকভাবে, অপঘাতে মৃত্যুতে যেহেতু 3 দিনের কাজ হয়, তো ওইটাও ওরা ঠিকভাবে করেনি, মানে রেগে একটা রাগ অভিমান থেকে, মানে একটা কতটা রাগ অভিমান হলে এরা হতে পারে। আর এটাও একটা দেখতে হবে যে একটা জলজান্ত যখন ছেলে চলে যায় তখন তার বাবা মার পক্ষেও কিন্তু এটা মেনে নেওয়া খুবই কষ্টকর। তো তারপর এবার ওরাও এই জিনিসটার সাথে যে বাপিদা নেই সেটার সাথে ওরাও কোপ আপ করার চেষ্টা করে, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি। তো ওই রকমই ওরা 3 জন আর কি একই কোম্পানিতে বিভিন্ন ডিভিশনে কাজ করতো আর কি, আলাদা আলাদা ডিভিশনে। তো ওই রকমই আরেকজন রাজাতা বলে, ও আসতো, কিন্তু ও অতটা ফ্রিকোয়েন্টলি আসতো না যতটা এ তো থাকতোই এখানে, মানে ওর নামেই রুমটা নেওয়া, এদের সাথে মানে আমার হাজবেন্ডের সাথেই থাকতো সবসময়। তো এবার কি ওইরকম রাজাদা একদিন এসছে এবার কাজের জন্য, ওর আসানসোলে কাজ পড়েছে, এবার কাজের জন্য এসছে। তো এবার রাত্রেবেলায় শুয়েছে,
হ্যাঁ, দিয়ে এইসব গল্প আলোচনা হচ্ছে, ওর ব্যাপারেই আলোচনা হচ্ছে। তখন তারপরে এবার ভোর রাতের দিকে ওই 4টের দিকে, 4টে, সাড়ে 4টে, 5টার দিকে ওই রাজাদা উঠেছে বাথরুম যাবে বলে। তো আমার হাজব্যান্ডকে তাড়াতাড়ি করে এসে ডাকছে যে শোন না, আমার হাজব্যান্ডের নাম সুস্মিত। হ্যাঁ, বলছে শোন না সুস্মিত, এই একটা জিনিস দেখাবো তোকে। তো বলছে কি? তো বলছে যে আয় না আয় না। হ্যাঁ, তো গিয়ে যখন দেখছে বাথরুমের দরজার কাছে ওর একটা সিগনেচার স্টাইল ছিল বাপিদার, যে ও বললাম না স্মোক করতো খুব, তো স্মোক করে না কখনো এই যেখানে সেখানে ফেলে দিত না। ওর একটা বাটি ছিল পার্টিকুলারলি, ও তো ওই বাড়িতেই থাকতো, ওই বাটি ছিল। আর ও কী করতো, এই সিগারেটটা বোঝাতো যখন জল দিয়ে বোঝাতো। আচ্ছা আচ্ছা। ওই যে যখন এই দাদাটা সকাল ভোরবেলার দিকে বাথরুম উঠেছে, তখন দেখে বাথরুমের সামনে, মানে রাজাদার যখন বাথরুম উঠেছে তখন বাথরুম করতে যাবে, তখন দেখে বাথরুমের দরজার সামনে ওই বাটিটাতে জল দিয়ে একটা সিগারেট বোঝানো। ঠিক আছে, ওটা আমার হাজব্যান্ডকে ডাকে যে তুই তুই কি করেছিস? বলছে আমি তো খাই না, তো আমি কি করব, এটা তো ওর স্টাইল ছিল। এইভাবে দিয়ে তারপরে তো ওরা, মানে তারপরে রাজাদা আবার ব্যাক করে কাজের জন্য, মানে কাজের জন্য গেছিলো আসানসোলে, তো এবার ব্যাক করছে হাইওয়ে দিয়ে। তো কিছুক্ষণ আমাদের ওই আসানসোল টু দুর্গাপুর যাওয়ার যে হাইওয়েটা, ওর মাঝখানে হচ্ছে একটা দুটো মন্দির পড়ে। ঠিক আছে, মা শ্মশানকালীর মন্দির পড়ে। তো বলছে যে আমি মন্দিরে ওই বাড়ি পৌঁছে যাওয়ার পর আবার একে ফোন করে যে জানিস তো আমার সাথে আবার একটা ঘটনা ঘটেছে। বলছে কি? আমার হাজব্যান্ড বলছে কি হয়েছে? বলছে যে আমি যখন হাইওয়ে দিয়ে যাচ্ছি, ঠিক ওরাও কখনো কখনো একসাথে বাড়ি ফিরতো, এই বাপিদা আর রাজাদা কখনো কখনো একসাথে বাড়ি ফিরতো। তো বলছে ঠিক আমি ওই মন্দিরটা ক্রস করলাম, ওই যে শ্মশানকালীর মন্দিরটা ক্রস করলাম হাইওয়েতে, তখন না আমার মনে হলো যে আমার পিছনে কানটা ধরে কেউ যেন আমার বাইকটার পিছনে বসে আছে। বাইকটা আমার ভারী হয়ে গেছে, মানে ও বলছে আমি আর বাইক চালাতে পারছি না, মানে আমি আগে যাব কি? আমার পুরো ফিলিংটা হচ্ছে যেমন ওর হাতের যে ফিলটা হতো, ও যখন কানটা ধরে ও অনেক সময় বলতো চল না রে, এরকম করে বলতো, ওই রকম ফিলটা হচ্ছে। আমি বাইকটা সাইডে করলাম, কিছুক্ষণ আমি দাঁড়িয়ে আছি চুপ করে, যে এবার আমি কী করবো, আমি বাড়ি যাব কি করব, কিছু বুঝতে পারছি না। আমি পরিষ্কার বুঝছি যে যেমন হচ্ছে বাপিদা পিছনে বসলে যেরকম ফিলটা আসতো ওই রকম। এই ঘটনাগুলো ঘটে। তারও ঠিক মাস 3 পর হচ্ছে আমাদের ঠিক বিয়ের, এবারে আমাদের বিয়ে ওই বছরেই ছিল, বিয়ের ডেট আসছে। তার কিছুদিন আগে আমার হাজব্যান্ড একদিন আমাকে ফোন করে সকালে উঠে, দিয়ে একটা ফটো পাঠায়। আমি বলি, ফটোটা দেখে আমি বলি এটা কি? ফটোটা হচ্ছে কি, মানে কি হয়েছে ওর সাথে? ও রাত্রেবেলায় ঘুমিয়েছিল, মানে তার 1 মাস পর কিন্তু আবার বিয়ে। রাত্রেবেলায় ঘুমিয়েছিল, শর্টস পরেছিল, গরমকাল। ও বলছে আমি উঠে দেখি আমার এই দুটো পায়ের মানে জাঙ্গের দুটো সাইডে খুব জ্বালা করছে। উঠে ও তাড়াতাড়ি করে হচ্ছে শর্টসটা উঠিয়ে দেখে ওকে যেন উল্টোভাবে পাটাকে চেপে ধরলে, মানে চেপে ধরে কেউ যদি ঝোলার চেষ্টা করে তো যেরকম স্ক্র্যাচ মার্কস হবে ওই রকম স্ক্র্যাচ মার্কস, ইভেন এখনো পর্যন্ত ওটা আছে আমার হাজবেন্ডের পায়ে। মানে উল্টো করে পাটাকে এরকম করে ধরে ঝোলার চেষ্টা, মানে ধরে হয়তো আঁকড়ে উঠতে চাইছে। তো ও আমাকে পাঠায় ওটা, তখন আমরা ওটাকে দেখি, তারপরে হচ্ছে আবার বাড়িতে বলা হয়। তো আমার হাজব্যান্ডকে তো দেহবন্ধন দেওয়া হলো, দিয়ে এরপরে ওর বাড়িতে কিছু ঘটনা ঘটেছে কি ঘটেনি আমি বলতে পারবো না, ওরা কি ফিল করেছে, কিন্তু তার 1 বছরের মাথায় ওর বাবা মারা যায়। আচ্ছা। এবং কাকিমা একা হয়ে যায়। ঠিক আছে, আমার হাজব্যান্ড চেষ্টা করে, প্রচুরভাবে চেষ্টা করে যে ওদের কিছু যদি হেল্প করে দেওয়া যায় সব দিক থেকে, যেহেতু একই কোম্পানিতে কাজ করতো, সমস্ত কিছু ওদের যাতে হেল্প করে দেওয়া যায়, ওদের যাতে ওই যে টাকা ওই পেন্ডিং থাকে সেগুলোও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কোনো কারণবশত কাকিমাও না নিজেকে একদম বন্দি করে গুটিয়ে নিয়েছিল। তো এরপর বহু বছর কেটে যায় আমাদের, তারপরে তো আমাদের বিয়ে হয়।
হ্যাঁ, তারপর বহু বছর কেটে যায়। আমরা আর এবার আমার হাজব্যান্ডের একটা কি প্র্যাকটিস আছে, ওই ঘটনাটা হওয়ার পর থেকে ও কি করে, যেহেতু আমাদের মানে মহালয়ার দিনে তর্পণ করতেই হয় বাবা নেই বলে, তো ওইখানে ওই বাপিদার নামেও ও জল দেয়, যে ওরা ঠিকঠাক করে দিয়েছে কি দেয়নি, যেহেতু এর খুব ক্লোজ ছিল। বুঝতে পারছি। হ্যাঁ, এরপর আমি বলি, এবার সোজা চলে আসছি বহু বছর পর 2020-তে, ঘটনা 2013-র। 2020-তে তখন ওকে কোনোভাবেই মনে রাখা, কিন্তু কেউই কোথাও থেকেও ওকে মনে নেই। হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে যে ডেফিনেটলি ও আমাদের এত ক্লোজ ছিল। আমাকে আগে দেখে গেছে, মানে আমার হাজব্যান্ডের গার্লফ্রেন্ড হিসেবে দেখে গেছে, বিয়েতে তো আর অ্যাটেন্ড করতে পারেনি। তো এইবার হচ্ছে 2020-তে আমরা যাই লাটাগুড়ি, ঠিক আছে, ঘুরতে গেছি আমি আর আমার হাজব্যান্ড। ওখানে কে ওকে মনে করবে? নিশ্চয়ই আমি ওকে মনে করিনি। মানে আমি হচ্ছে একটা লজিক বলছি, যে আমি ঘুরতে গেছি, একটা ভালো টাইম স্পেন্ড করছি, আমরা লাটাগুড়িতে আছি, রিসর্টে আছি, ঘুরছি, সারাদিন ঘুরেছি ফিরেছি, রাত্রেবেলায় শুয়েছি। এবার রাত্রেবেলায় শোয়ার পর হচ্ছে আমি একটা স্বপ্ন দেখছি। স্বপ্নটা দেখছি এরকম কি, যে ওই যে ঘরটাতে, রুমটাতে ও রেন্টে থাকতো, ওর জিনিসপত্র রাখা ছিল, তখনও কিন্তু রাখা ছিল, ওর বাবা মা নিতে আসেনি। আচ্ছা। আর আমার ওই যে ওনার, ও বলেছিল যে দেখো আমি বেঁধে টেঁধে একটা জায়গায় করে দিয়েছি, তুমি নিয়ে যাও কিন্তু। তো আমার শ্বশুরমশাই বারণ করে যে ওর বাবা মা নিতে আসেনি, তুই কেন যাবি? হ্যাঁ, তো ওনার নিজের কাছে রেখে দিয়েছিল। ওনার যে বাড়ির রুমটাতে ভাড়া থাকতো, ও একটা বেঁধে ফেঁধে, ওর একটা বেডিং, একটা ছোট বাক্স ছিল, ওর কিছু অফিসের কিছু কাগজপত্র ছিল, একটা জায়গায় রেখে দিয়েছিল। ওকে তো রুমটা ভাড়া দিতে হবে, যেহেতু ওর ফ্যামিলিতে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, কেউ আসেনি। আমি দেখছি, স্বপ্নতে দেখছি ঠিক এক্স্যাক্টলি কি, আমি দেখছি ওই ওনার এসে আমাদেরকে বলছে, এই তোমার বন্ধুর জিনিসপত্রগুলো এতদিন ধরে আমাদের কাছে পড়ে আছে, তোমরা নিয়ে যাও, তোমরা খালি করো, হ্যাঁ এগুলো নিয়ে যাও, আমি রাখতে পারবো না, নালে কিন্তু ফেলে দেবো। তারপরে আমরা তখন ওই গেছি, এবার ওই ওনারের বাড়িটাতে গেছি, মানে যেখানে ভাড়া থাকতো আর কি। হ্যাঁ, না লাটাগুড়িতেই দেখছি স্বপ্নটা। আমি স্বপ্নটা কিন্তু সারাদিন ঘোরাঘুরি করেছি, রাত্রেবেলায় শুয়েছি, এবার আমি স্বপ্নতে দেখছি এটা, যে ওই স্বপ্নর মধ্যে এসে ওই বাপিদার যে হচ্ছে যে ওনার ছিল, মানে যে ঘরটাতে ভাড়া থাকতো, সেখানে যে তার জিনিসপত্রগুলো ছিল, তার বাড়ির মালিক এসে আমাদেরকে বলছে যে তোমার তো বন্ধু এত ক্লোজ, তার বাবা মা তো আসছে না নিতে, তুমি জিনিসপত্রগুলো তোমরা নিয়ে যাও। তারপর আমরা এবার ওগুলো সব গোছাচ্ছি, ওখানে বসে বসে গোছাচ্ছি, এবং আমার হাজব্যান্ড একটু ইমোশনাল হয়ে গেছে ওগুলো দেখে। তো তখন দেখছি কি, যে ওই দরজাটা খুলে, ও যে বাড়িটাতে ভাড়া থাকতো আর কি, সেই দরজাটা খুলে বাপিদা ঢুকছে, ঠিক আছে, দিয়ে ঢুকে বলছে যে এটাই তো আমি চাইছিলাম, যে তোরা আমার জিনিসগুলো নিয়ে যা, কতদিন ধরে পড়ে আছে বলতো, আর পুরো চাপ দাড়ি হয়ে গেছে, এলোথেলো চুল। তখন আমার হাজব্যান্ড বলছে কি, আমি কিন্তু স্বপ্নতেও মনে আছে কি যে ও নেই, ও বেঁচে নেই, ও মারা গেছে। আমার হাজব্যান্ড বলছে কি, আমি তো হা হয়ে দেখছি, আর আমার হাজব্যান্ড বলছে কি যে তুমি বেঁচে আছো, তুমি কোথায় ছিলে এতদিন? হ্যাঁ, তখন বলছে অত তোকে ভাবতে হবে না, তোরা আমার জিনিসগুলো নিয়ে যা, অনেক দিন ধরে পড়ে আছে এখানে, তোরা আমার জিনিসগুলো নিয়ে যা। তো ঠিক আছে, এইবার দেখলাম ও বেরিয়ে গেল রুমটা থেকে, দিয়ে আমি ধরপড় করে উঠেছি, সেইটা আমি কি দেখলাম, হঠাৎ করে আমি একটা জায়গায় রিসর্টে ঘুরতে এসেছি, এসে আমি তার স্বপ্ন দেখছি, সে এত বছর আগে মারা গেছে, ঠিক আছে। আমি আমার হাজব্যান্ডকে তুলছি, যে বলছি যে এরকম আমি স্বপ্ন দেখেছি একটা, হ্যাঁ। তো এবার তারপরে আমার হাজব্যান্ড বলছে কি, তুমি এইসব নিয়ে ভাবনা চিন্তা করছো, হয়তো যাও ফ্রেশ হয়ে। আমি ওটাই বলছি, তো আমি ভাবনা চিন্তা আমি করছি না, আমি কেন করবো ওকে নিয়ে ভাবনা চিন্তা, হ্যাঁ। তো ও বলছে যে তুমি হয়তো খুব এক্সস্টেড হয়ে গেছো, তুমি যাও ফ্রেশ হয়ে নাও, এবার আমরা বেরোবো। এবার ফ্রেশ হতে গেছি বাথরুমে, আমাকে বাথরুমের দরজাটা, হ্যাঁ ভোরের স্বপ্ন, আমি বাথরুমের দরজাটাও ঠক 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 করছে, বলছে যে এই আমার ডাকনাম মানি, হ্যাঁ। তো আমি বলছি মানি তাড়াতাড়ি বেরিয়ে এসো তো,
তো দিয়ে আমি তো বলে কি হয়ে গেল, আমি বাথরুম থেকে বেরিয়ে এসেছি, আমাকে বলছে যে তুমি কি আজকেই স্বপ্নটা দেখেছো? আমি বললাম হ্যাঁ আজকেই স্বপ্নটা দেখেছি। তখন বলছে কি জানো আমি ফেসবুকটা স্ক্রল করছিলাম, হুম। ওর অ্যাকাউন্টটা তো এখনো আছে, ওর অ্যাকাউন্টে দেখাচ্ছে আজকে ওর বার্থডে, ওর জন্মদিন, আরে বাপরে। ঠিক আছে। দিয়ে আমরা তারপরে যেটা ওইখান থেকে ঘুরে আসার পর যেটা প্রথম কাজ করি, ওই বাড়িতে যাই, কেউ তাতে কি বলছে আমরা দেখি না, ওর জিনিসপত্র আমরা নিয়ে আসি এবং আমার হাজব্যান্ড খুব সুন্দর করে গুছিয়ে বাগিয়ে ওর যা যা ওখানে বিলঙ্গিংস ছিল সব সুন্দর করে রেখে দিয়েছে আমাদের বাড়িতে। তারপর থেকে আর কোনো এরকম স্বপ্নও দেখিনি বা ওরকম কাউকে দেখা দিয়েছে কিনা সেটাও মানে ওদের দেখা দিয়েছে কিনা আমি জানি না, বাট আমাদের আর কোনো অসুবিধা মানে হয়নি। তোমাদের বাড়িটাকে নিজের বাড়ি মনে করতেন তিনি। হুম, অজানা জায়গায় জিনিসপত্র রয়েছে, পরিচিত জায়গায় জিনিসপত্র হ্যাঁ। চলে এলো। দেখো আমরা সবকিছু না একটা লজিক্যাল অ্যাসপেক্টে বাঁধতে চাই, এগুলো নাও হতে পারে যেটা আমি বললাম এখন, বাট কি হয় না হয় মৃত্যুর পরে আমরা তো কেউ জানি না। না জানি না। অসাধারণ ঘটনা ছিল প্রিয়াঙ্কা, যে ঘটনাগুলো শেয়ার করলে অসাধারণ ছিল। আমি চাইবো কৌস্তবের আড্ডাতে তুমি আবারও এসো, আবারও ঘটনা শেয়ার করো। অ্যান্ড আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা কৌস্তবের আড্ডাতে আসার জন্য। ঠিক আছে, আবার নিশ্চয়ই আসবো। আরও আমার মেয়ে, আমি যেহেতু মেডিকেল নিয়ে লাইনে মানে পড়াশোনা করেছি মেডিকেল নিয়ে, তো হচ্ছে আমার কলেজ হস্টেলের কিছু ঘটনা আছে, নিশ্চয়ই সুযোগ পেলে সেগুলোও শেয়ার করব এখানে এসে। থ্যাংক ইউ। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। স্পটিফাইতে আমাদের কৌস্তভ কুমার হরর পডকাস্টকে গিয়ে ফলো করুন, সেখানে একটা বেটার লিসনিং এক্সপিরিয়েন্স আপনারা পাবেন, কারণ সেখানে অ্যাডসটা অনেকটা কম। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন। আপনিও যদি আপনার সাথে ঘটে যাওয়া এরকম কোনো ভৌতিক অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে চান অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।